তো সেক্ষেত্রে যেটা আহ তো রিডিং যে করবে, রিডিংটা কি, মানে যে বিষয়ে আপনি রিড করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনি তো পৃথিবীতে এত বুকস আছে, এত মানে থাউজেন্ডস অফ পেপার এভরিডে পাবলিশড হয়। তো সেগুলো তো আসলে সবগুলো তো পড়া সম্ভব না আমার পক্ষে, তাই না? যে প্রতিদিন হাজার হাজার মানুষজন গবেষণা করছে, হাজার হাজার পেপার বের হচ্ছে। তো সেটা তো আমার আসলে পক্ষে সবগুলো পড়া সম্ভব না। তো আপনি যে ডোমেইনে কাজ করতে চান, আপনি যেটা নিয়ে চিন্তা করতে চান, তো এই জিনিসটা আগে আপনাকে, মানে আপনার আপনার যে বাউন্ডারিটা, এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে যে আপনি কে, আপনি কি করতে চান, আপনি কি পড়তে চান। তো তো সেক্ষেত্রে আমি এই জন্য বলবো যে মানে আপনাকে এটা ডিফাইন করার পরে আপনি ওই বিষয়ে তখন ধরেন যে আপনার, আমি যদি এখন ধরি যে যারা এখানে আপনারা এগ্রিকালচার সায়েন্সে আছেন অথবা কম্পিউটার সায়েন্সে আছেন, আপনারা যে অথবা আদার্স ডিসিপ্লিনে আছেন, তো আপনারা নিশ্চয়ই আপনাদের ডোমেইনের নিশ্চয়ই আপনাদেরকে কিছু স্পেসিফিক জার্নাল সিলেক্ট করতে হবে। তো সেই জার্নাল গুলো আপনারা প্রতি সপ্তাহে পড়বেন, এবং আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটার আপনাকে হয়তো বা কারেন্ট যে মানে নলেজটা, যে পারসুয়েশনটা হচ্ছে, তো এই জিনিসটা আপনাকে জানতে হবে। এবং জানার ফলে যে আপনি যেহেতু গবেষণা করতে চাচ্ছেন, তো সেটা আপনাকে অবশ্যই আপনাদের ধরেন যে রিসার্চ গ্যাপ গুলো আইডেন্টিফাই করতে হবে, যে আসলে বর্তমানে কি ধরনের গবেষণা হচ্ছে এবং এখান থেকে আপনি কি ধরনের গবেষণা আপনি আইডেন্টিফাই করতে চান। তারপরে আপনি ধরেন যে রিসার্চটা করতে পারবেন আসলে। তো এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করতে চাই, যে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, মানে আমি যেটা ভাবি, আমি যেটা বিশ্বাস করি, যে আমাদের এশিয়ান কান্ট্রি গুলোতে, মানে এশিয়া, নর্থ আমেরিকা থেকে এবং ইউরোপ থেকে 50 বছর পিছিয়ে আছি আমরা। মানে এটা আমার অভিজ্ঞতা, যেহেতু আমি এশিয়াতেও গবেষণা করেছি, সাউথ কোরিয়াতে, এবং আমি এখন আমেরিকাতে আছি। এবং আহ, গবেষণা যে কালচারটা এশিয়াতে এবং ইউরোপে আমরা করি আসলে অ্যাপ্লাইড রিসার্চ করি, যে আমরা অ্যাপ্লাইড ফিল্ডে কাজ করি। বাট আমেরিকাতে দুটোই হয়। তবে আমেরিকাতে সব থেকে এরা ফান্ডামেন্টাল কনসেপচুয়াল রিসার্চ, থিওরিটিক্যাল রিসার্চে এরা বেশি ফোকাস করে কম্পেয়ার টু দ্য অ্যাপ্লাইড রিসার্চ আর কি। কারণ এই কারণেই ধরেন যে আপনারা দেখবেন যে নোবেল লরেট কারা হয়, যারা ফান্ডামেন্টাল রিসার্চ করে, যারা ফান্ডামেন্টাল একটা জিনিস নিয়ে কাজ করে। দেখবেন যে আপনি যদি দেখেন যে মোস্ট অফ দ্য আমেরিকান সায়েন্টিস্টরা, আমেরিকান যারা নোবেল লরিয়েট, তারাই নোবেল পাচ্ছে। এবং আপনি কিছু সায়েন্টিস্ট দেখবেন যে জাপান থেকে, জাপানের মানুষ সায়েন্টিস্টরা খুবই ফান্ডামেন্টাল রিসার্চ করে। তারা ক্রিটিক্যাল বায়োলজিক্যাল রিসার্চে যায়, একটা একটা জিনিস নিয়ে 15-20 বছর গবেষণা করে। মানে এশিয়াতে বিশেষ করে এবং ইউরোপের দিকে বিশেষ করে চায়না, সাউথ কোরিয়া এবং আদার্স কান্ট্রি গুলোতে এবং কিছু সাউথ আমেরিকান কান্ট্রি গুলোতে আমরা কোয়ান্টিটি ফোকাস করি, যে ও আমি গবেষণা করছি, আমার একটা পেপার লাগবে, তো একটা পেপার আমি করে ফেলি। বাট আমেরিকাতে এটা একটু ডিফারেন্ট ওয়েতে তারা কাজ করে। তাদের কথা হচ্ছে মানে তারা, আমি যেটা বললাম যে কোয়ালিটি জিনিসে তারা খুব এনশিওর করে আসলে, যে আমি একটা রিসার্চ কোশ্চেন নিয়ে কাজ করব, সেটা আমি করলাম 7-8 বছর। কারণ এই দেশের পার্সপেক্টিভটা এবং এই দেশের একাডেমিক কালচারটা ডিফারেন্ট আমাদের এশিয়া থেকে। তো আমি যেটা বললাম যে ধরেন যে আমেরিকা থেকে এশিয়া আমাদের 50 বছর পিছিয়ে আছে। তো আমি যদি বলি যে সাউথ কোরিয়া থেকে বাংলাদেশ আরো 20 বছর পিছিয়ে আছে, তার মানে কি আমেরিকা থেকে বাংলাদেশ আমরা আসলেই মানে 70 বছর পিছিয়ে আছে আমাদের ওয়ে অফ থিঙ্কিং এ, আমাদের চিন্তাধারায়, আমাদের কাজে, আমাদের একাডেমিক কারিকুলামে, আমাদের একাডেমিক কার্যক্রমে। তো তার মধ্যেও আমাদের বাংলাদেশে অনেক মানুষ এখন ভালো কাজ করছে, যারা বাইরে থেকে পিএইচডি করে গেছে। তারা অনেক সুন্দর সুন্দর কাজ করছে। আমি যদি হাজি দানেশের কথাই বলি, হ্যাঁ, অনেক টিচাররা খুবই ভালো কাজ করে, বিশেষ করে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর, ফুড সায়েন্সের, তারপরে কম্পিউটার সায়েন্সের। অনেক টিচারই খুবই ভালো ভালো কাজ করছেন আর কি। তো যেহেতু আপনারা, আমি আমি যেহেতু জানি যে আপনারা এখানে আসছেন, তার মানে আপনার অবশ্যই আপনাদের রিসার্চ নিয়ে কিছু আইডিয়া আছে এবং আপনারা জানেন বিষয়গুলো। তো রিসার্চের যে গ্যাপ গুলো আমি যে বললাম, যে আপনি যখন পড়বেন, তো পড়ার পরে আপনাকে রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করতে হবে, যে আপনি সায়েন্সের কি ডোমেইনে আপনি কন্ট্রিবিউট করতে চাচ্ছেন। তো একটা হতে পারে যে আপনি এভিডেন্স গ্যাপ একটা আইডেন্টিফাই করতে পারেন, আপনি নলেজ গ্যাপ অথবা একটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ আইডেন্টিফাই করতে পারেন, আপনি হয়তো বা এম্পিরিক্যাল ম্যাথোডোলজিক্যাল গ্যাপ আইডেন্টিফাই করতে পারেন আপনার ফিল্ডে। আরেকটা হচ্ছে যে পপুলেশন গ্যাপ এবং থিওরিটিক্যাল গ্যাপ। এই 7টা গ্যাপ মোটামুটি রিসার্চে আসলে মানুষজন আইডেন্টিফাই করে, তার কারেন্ট মানে মানুষজনের পেপার গুলো পড়ে, দেন তারপরে তারা রিসার্চ ডিজাইন করে,
তারপরে তারা এক্সপেরিমেন্ট করে, তারপরে তারা কন্ট্রিবিউট করতে চায় আসলে সায়েন্সে। মানে আপনি যে ধরেন যে গবেষণা করলেন, করার পরে আপনি যদি মানে একটা জাস্ট পেপার করেন, মানে লাইক এজ মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন প্রচুর মানুষ পেপার পাবলিশ করে, বাট আলটিমেটলি এগুলো ইউজলেস। ইন এ সেন্স যে বাংলাদেশের মানুষজন আমরা আসলে এখনো পর্যন্ত মানে আপনারা হয়তো বা যারা আছেন বুঝবেন যে কিছু প্রিডেটরি জার্নাল আছে অথবা কিছু ভালো জার্নাল আছে, আমি ওই দিকে হয়তো বহুভাবে যাব না, যেহেতু আমার ওই রিসার্চ এথিক্স টপিকস না, আমি এখানে হয়তো বা কিছুটা আপনাদের টাচ দেবো আর কি। যেমন আমাদের, আমি যদি হাজি দানেশের কথাই বলি, যে আমাদের ইউনিভার্সিটিতে ধরেন যে যারা প্রফেসর হয়, তা প্রফেসর হওয়ার জন্য কি লাগে, তাদের নাকি নির্দিষ্ট সংখ্যক কিছু পেপার লাগে। তো কিছু কিছু প্রফেসর আসলে তারা রিসার্চও করে না, সব মানুষ তার গবেষণা করে না, আর সবার হয়তো বেশি সুযোগটা হয় না, যে আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি। তো ধরেন যে কিছু কিছু মানুষ কি করে, যে প্রিডেটরি জার্নালে পেপার পাবলিশ করে, অথবা দেখবেন যে আমাদের হাজি দানেশেরও একটা নির্দিষ্ট হয়তো বা জার্নাল আছে, হাজি দানেশ রিসার্চ সোসাইটি জার্নাল। তো এই জার্নাল গুলোতে আমি জানি না যে কতটুকু তারা রিসার্চ এথিক্সটা মেনটেন করে পেপার গুলো পাবলিশ করে আসলে। এবং বাংলাদেশে দেখবেন যে অনেক আপনার বিশেষ করে দেখবেন যে বাংলাদেশ সোসাইটি অফ জার্নাল আছে, অথবা কিছু ইন্ডিয়ান জার্নাল আছে, অথবা কিছু নর্মালি এরকম জার্নাল আছে যে আপনি দিবেন, আপনি তার সাথে সাথে 7 দিনের মধ্যে আপনার পেপার অনলাইনে চলে আসলো, যে আপনার স্ট্রিক্ট কোনো রিভিউ হইলো না, কিচ্ছু হইলো না। তো তারপরে ধরেন যে আপনি নিজেকে ক্লেম করছেন যে আমি একজন বিজ্ঞানী, আমি একজন সায়েন্টিস্ট, বাট সায়েন্স আসলে এভাবে কাজ করে না আসলে। আপনি যদি আসলে সায়েন্টিস্ট হতে চান, আসলে একজন গবেষক হতে চান, তো এই বিষয়গুলো মানে আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। আপনি যদি আমি যেটা মানে অলওয়েজ বলি, অলওয়েজ যেটা বিশ্বাস করি, যে মানে পৃথিবীটা আসলে বর্তমানকার যে পৃথিবীটা মানে চোর বাটপার দিয়ে ভরা সব ক্ষেত্রেই। আপনি ধরেন যে গবেষণায় আসবেন, সেখানেও দেখবেন যে প্রচুর চোর বাটপার আছে, প্রচুর মানুষ আছে যারা মানে ফলসিফাইড করে, তারা ফলস ভাবে কাজ করে, হয়তোবা আপনাকে লোভ প্রলোভন দেখায়, ধরেন যে তারা একটা নর্মালি টাকার জোরে তারা একটা পেপার পাবলিশ করে ফেললো হয়তোবা 500-600 টাকা দিয়ে। আসলে এইভাবে আপনি বেশি দূর মানে সায়েন্সে যেতে পারবেন না। মানে এই যে আপনারা যে এখানে আসছেন, আপনারা যে এখানে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আমার সাথে সময় দিবেন, আপনার সময়ের তো দাম আছে, তাই না? তো দাম আছে, তো সেহেতু আপনি কেন সময়টা দিবেন, আপনি কেন আমার কথাটা শুনবেন? তো আপনার নিশ্চয়ই আপনারাও চান যে আপনারাও ভালো কিছু করেন, রিসার্চে ভালো দূর আগান, ভালো কিছু করেন। মানে গবেষণা মানুষ কেন করে আসলে? গবেষণা করে কি, যে আমাদের যে হিউম্যান সোসাইটি আছে, আমি হিউম্যান সোসাইটিতে আমি একটা অবদান রাখবো। আপনি যদি গবেষণায় একাডেমিতে কিন্তু কখনোই টাকা পয়সা না, এখানে মানুষজন আসে তার ইন্টেলেকচুয়াল, যে আমাদের যে হিউম্যান যে সাইকোলজি আছে, যে আপনি ইন্টেলেকচুয়ালি কতটা কন্ট্রিবিউট করতে পারবেন, এই জন্য মানুষজন গবেষণায় আসে। এই কারণে মানুষ গবেষণা করে। এখানে এইগুলো জায়গায় কিন্তু টাকা নেই। আপনি ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি, দেন গো ফর বিজনেস। তো আমি এই জন্যই বললাম যে আপনারা আসলে এই বিষয়গুলো আপনাদের চিন্তা করা উচিত আর কি। তো আপনারা যেভাবে রিডিং করবেন, তো রিডিংটা আপনারা যখন কোনো পেপার আপনারা রিড করেন, আমি জানি না আপনারা কি রিড করেন, একটা পেপার তো অনেক পেজ, অ্যাটলিস্ট 10 থেকে 15 পেজ থাকে। তো সব ধরেন যে আপনি যদি চিন্তা করেন যে আমি পার ডে 3টা করে ম্যানুস্ক্রিপ্ট পড়বো, তো সেক্ষেত্রে তো ধরেন যে আপনি সবগুলো পেজ পড়তে পারবেন না। তো আমি ধরে নিলাম যে তাহলে কি আপনার একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আছে, আমি যেটা আগে বললাম, যে আপনি স্পেসিফিক ফিল্ড আপনি ডিফাইন করছেন, যে আপনি এই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন আপনার রিলেটেড, আপনি 2-3টা জার্নাল সিলেক্ট করছেন। তো ওই জার্নাল গুলোর যে প্রতিদিন যে ম্যানুস্ক্রিপ্ট গুলো পাবলিশ হয়, সেগুলোকে আপনি আপনার রিলেটেড অনুযায়ী আপনি ফলো করবেন। তো ফলো করলে আপনাকে একটা রিডিং হ্যাবিট গড়ে তুলতে হবে, যে প্রতিদিন আপনি 2-3টা করে পেপার পড়বেন। তো এই রিডিং হ্যাবিট আপনি যদি পড়বেন, তো সেহেতু আমি যেহেতু বলেছি যে আপনি যদি ধরেন 3টা জার্নাল সিলেক্ট করেন আপনার ফিল্ডে, তো প্রতিদিন যদি আপনি ধরেন যে 3টে পেপার পড়তে চান, তাহলে আপনার 3 × 36 পেজ পড়তে হবে অ্যাটলিস্ট। তো 36 পেজ ইজ হিউজ অ্যামাউন্ট আসলে। কারণ যেহেতু ধরেন যে আপনি পেপার গুলো ইংলিশে পড়বেন, আপনার অনেক টার্মিনোলজি বুঝতে হবে, জানতে হবে। তো সেক্ষেত্রে রিডিং যে স্ট্র্যাটেজি আছে সাইন্টিফিক ম্যানুস্ক্রিপ্টের, তো মানুষজন প্রথমে টাইটেলটা দেখে। আমি যেটা আগে বলেছি যে আপনার ফিল্ড আপনি ডিফাইন করে ফেলছেন, আপনি কি ফিল্ডে কাজ করবেন, তো আপনি টাইটেলটা দেখেই বুঝতে পারবেন যে এই কাজটা আসলে আপনার ইন্টারেস্টের সাথে যায় কিনা। তো তারপরে আপনার ফার্স্ট কাজ থাকবে কি, অ্যাবস্ট্রাক্টটা আপনি প্রথম পড়বেন। আপনার যদি মনে হয় যে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটা কেচি, আপনার জন্য হেল্পফুল, আপনি যেহেতু নিজে সেলফ অ্যাসেস করেছেন আপনার ইচ্ছা অনুযায়ী, তো তাহলে আপনি ফুল পেপারটা পড়বেন।
আপনার ফুল পেপারটা পড়ার দরকার নাই, আপনি আগে থেকেই আপনি এই বিষয়টা আপনি বাদ করে দিতে পারেন। তাহলে আপনি টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দেখে আপনি একটা পেপার সিলেক্ট করবেন যে আপনি এই পেপারটা পড়বেন কিনা আপনার সেলফ ইভ্যালুয়েশনের মাধ্যমে। দেন তারপরে আপনি রেজাল্টে যাবেন, এবং রেজাল্ট তো একটা ম্যানুস্ক্রিপ্ট তো অনেক কিছু পার্ট থাকে, হয়তো সব রেজাল্ট গুলো আপনার আইডিয়ার সাথে, আপনার চিন্তাধারার সাথে, আপনার রিসার্চ স্টাইলের সাথে, আপনার হাইপোথিসিসের সাথে যায় না। তো যেগুলো রেলেভেন্ট আপনি সেই রেজাল্ট গুলো এবং সেই টেবিল এবং ফিগার গুলো দেখে আপনি একটা, ধরেন যে আপনি টেবিল ফিগার দেখে বুঝতে পারবেন যে এই জিনিসটা আপনার আসলে মানে কাজ করে কিনা আপনার হাইপোথিসিসের সাথে। দেন যদি মনে হয় তারপরে আপনি ডিসকাশনটা পড়তে পারেন, দেন লাস্ট আপনি ইন্ট্রোডাকশন এবং ম্যাটেরিয়ালস এন্ড মেথডটা পড়বেন আর কি। যেটা আমি করি এজ এ সায়েন্টিস্ট হিসেবে, যে আমি মানে টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা দেখে আমি ডিফাইন করে ফেলি যে এই ব্যাপারটা আমার কাজে লাগবে না লাগবে না। যদি মনে হয় যে লাগবে, দেন আমি রেজাল্টের জাস্ট ফিগার এবং টেবিল গুলো দেখি, দেখার পরে আমি বুঝি যে কারণ আমি যেহেতু এতদিন ধরে সায়েন্সের সাথে আছি, তা আমার ক্ষেত্রে একটা পেপার পড়তে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগে। আমাকে যদি স্কিমিং করতে বলা হয়, তো আমি 30 সেকেন্ডে একটা পেপার এখন স্কিম করে দিতে পারি, যে এই কাজটা আমার কাজের সাথে আমার কাজের জন্য কতটা হেল্পফুল হতে পারে না হতে পারে না। তো এই জন্য বললাম যে আমার কিন্তু 2016 সাল থেকে শুরু করে 2025 সাল, এই যে লং আপনার 8 ইয়ার্স, আপনার 7 ইয়ার্স এর মতো, এটা আমার একটা হ্যাবিট, একটা আমার গড়ে উঠছে। তো সেক্ষেত্রে আমি এখন ইজিলি বিষয়টা করতে পারি। তো আপনারা যারা আছেন, তো এই যে বললাম যে প্রতিদিন এটা একটা হ্যাবিট আপনাকে গড়ে তুলতে হবে, তাহলে আপনি এই বিষয়টা খুব ইজিলি আপনি ডেভেলপ করতে পারবেন আর কি আপনার মধ্যে। যেহেতু আমি আগে বলেছি যে থাউজেন্ডস অফ পেপার পাবলিশড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এভরিডে, আপনি কোনটা পড়বেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো আমি ধরে নিলাম যে আপনি পড়লেন, পড়ার পরে আপনি আপনার একটা রিসার্চ ডিজাইন আপনি করলেন, আপনি একটা আপনার ব্রেনে হাইপোথিসিস দাঁড় করাইলেন। তো দাঁড় করানোর পরে আপনি এক্সপেরিমেন্ট করে ফেললেন। তো এক্সপেরিমেন্ট করার ফলে সব কাজ যে করি, সব কাজ করার পরে সব কাজ কিন্তু পাবলিশেবল হয় না, সব কাজ পাবলিশও করা যায় না। যেমন আমি আমার একটা উদাহরণ দিতে পারি, যে আমি 2024 সালের আহ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত আমি একটা কাজ করতেছিলাম। কাজটা হচ্ছে এরকম কাজ ছিল সেটা, যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ওপেন ডেটা সেট ছিল। আহ পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ইনল্যান্ড ওয়াটার বডি আছে, লাইক যে লেক গুলো আছে, ছোট ছোট পন্ড আছে, তো এই ধরনের ওয়ার্ল্ড ওয়াইড ডাটা নিয়ে আমি একটা কাজ করতেছিলাম। ওটা ডাটার সেট রেঞ্জ ছিল আপনার নিয়ার অ্যাবাউট, র সংখ্যায় ছিল আপনার মোর দেন 10 লাখ। তো আমি তখন ডিফাইন করার চেষ্টা করতেছিলাম যে আমার রিসার্চ কোশ্চেনটা ছিল যে এই ওয়ার্ল্ড ওয়াইড যে মানে লেক গুলো আছে, এই ডাটাগুলো দিয়ে আমি ওই ওয়াটার বডি গুলোর প্রোডাক্টিভিটি সিস্টেম আমি ডিফাইন করতে চাচ্ছিলাম, যে এটা আসলে কতটুকু আপনার স্পেস এবং টাইম অনুযায়ী ভ্যারি করে। তো আমি কাজটা করলাম, করার পরে আমার যে কোলাবোরেটর গুলো ছিল বিভিন্ন, লাইক যে ইউএস এর এনভায়রনমেন্টাল সায়েন্স অফ জিওগ্রাফিক্যাল সায়েন্স এজেন্সি থেকে, তারপর ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে আমার কারেন্ট প্রফেসর ছিল। তো আমি এই কাজটা করার পরে তাদেরকে আমি যখন হাইপোথিসিস গুলো দাঁড় করালাম, তো আমার ডাটাটা খুবই মানে যে আমি যেহেতু এখন ওপেন ডাটা নিয়ে কাজ করি, মানে বিগ ডাটা সেট নিয়ে, তো এই ডাটাগুলো খুব মেসি হয় আসলে। মানে ডাটাগুলো ওয়েল অর্গানাইজড হয় না, অনেক অনেক মিসিং থাকে। মানে ধরেন যে একটা প্যারামিটার যদি আপনি পাচ্ছেন, আর একটা প্যারামিটার প্রচন্ড মিসিং, যেটা আসলে ডাটাগুলো নিয়ে মানে একটা কনক্লুসিভ স্টেটমেন্টে দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। তো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে এই প্রোডাক্টিভিটি কিভাবে আপনার ভ্যারি করে। তো ভ্যারি করার পরে আমি দাঁড় করাইলাম, দাঁড় করানোর পরে একটা 2-3 মাস পরে একটা আউটপুট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি যখন আমার কোলাবরেটরের সাথে কথা বলতে যাই, তো তখন আমাকে তারা কোশ্চেন করতেছে, আমার কোলাবরেটররা, যে মামুন তুমি যে কাজটা করছো, হ্যাঁ বুঝলাম যে প্রোডাক্টিভিটি ভেরি করতেছে, এটা করবে স্বাভাবিক, সব জায়গার তো তোমার ওয়াটার বডির ওয়াটার কোয়ালিটি কন্ডিশন তো এক হবে না। যেমন আমি যদি ধানমন্ডি লেকে যাই ঢাকায়, ওই ওয়াটার বডির আমি দেখলে বুঝবো খুবই গন্ধ দুর্গন্ধ, অথচ আমি যদি চিটাগাং এ যাই অথবা সিলেটে যাই, তো সেক্ষেত্রে আমি দেখবো যে হয়তো বা কিছু ওয়াটার বডি খুবই ক্লিয়ার আছে। আহ, আপ- আপনাদের কারো মনে হয় সাউন্ড অফ আছে, জিন্নাতুন নেশা আপনি একটু অফ করলে ভালো হয়। আপনার অডিও অন আছে মনে হয়। তো সেক্ষেত্রে যেহেতু স্পেস অনুযায়ী ভেরি করে, এবং দেখবেন যে সিজন অনুযায়ী ওয়াটার বডি ওয়াটার কোয়ালিটি ভ্যারি করে আপনি। তো সেক্ষেত্রে তারা আমাকে বললো যে মামুন এটা তো আমরা সবাই জানি, তো আলটিমেটলি তুমি কি কন্ট্রিবিউট করতে চাচ্ছ সায়েন্সে, তোমার সায়েন্টিফিক কোশ্চেনটা আসলে অ্যাকচুয়াল জিনিসটা কি। তো
তখন আমি ওদের কোশ্চেনের গুলো আসলে আনসার দিতে পারি নাই। আমি 6 মাস ধরে কাজটা, ওরা যেটা চাচ্ছে সেটা ডাটা ম্যাচ করছে না, তারা চাচ্ছে ফ্যানোলজিক্যাল কিছু টাইপ, বাট ডাটা ওটা ওই রিসার্চ কোশ্চেন গুলো আপনার আনসার করতে পারছে না, এবং আমিও যেটা করছি তারাও সেটাতে হ্যাপি না। তো আলটিমেটলি আমার 6 মাসের কাজ, আমি কাজ করেছি 6 মাস, বাট ওটা আমি আর পাবলিশেবল করতে পারি না। কারণ যেহেতু আমাদের কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে মানে সায়েন্সে কোনো কন্ট্রিবিউট করছে না, অথবা সায়েন্সে আলটিমেটলি এটা রিপিটেটিভ মানে সায়েন্টিফিক আস্কিং হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটা অতটা ভালো হচ্ছে না, তখন ওই কাজটা মানে ওইভাবেই মানে আমি জেনেছি, বাট ওই কাজটা আমার আনপাবলিশেবল হিসেবে রয়ে গেছে, এবং ওই কাজটা আর কোনোদিন পাবলিশ হবে না। তো আপনি যে সব কাজ করলেন, আপনি সব রিসার্চ ডিজাইন এক্সপেরিমেন্ট করলেন, করার পরে যে আপনার পাবলিশ হবে ব্যাপারটা এরকম না। কোরিয়াতে যেমন আমি একটা কাজ করেছিলাম 1 বছর ধরে স্যাটেলাইট রিমোট সেন্সিং নিয়ে, তো করার পরে আমার ওই কাজটাও আমি দেখেছি যে আলটিমেটলি কাজটা আমার ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তো সে কারণে ওই কাজটা আমি আপনার পাবলিশ করি নাই। তো একজন সায়েন্টিস্ট, একজন রিসার্চার যখন কাজ করে, তো সব কাজে তার যে পাবলিশেবল হয় ব্যাপারটা এরকম না। তো সেজন্য যে আপনাকে আহ, নিজেকে, আপনি যখন সবকিছু এক্সপেরিমেন্ট করলেন, ডিজাইন করে ফেললেন, আপনার এক্সপেরিমেন্ট ডান, অথবা আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন, তখন আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আসলে যে আপনি আপনার কাজটা কেন পাবলিশ করতে চাচ্ছেন। আপনি কি জাস্ট শুধু পাবলিশই করতে চাচ্ছেন যে ও আমার একটা পেপার হবে, আমার একটা নাম হবে, আমি একটা বাসারহাটের জার্নালে পাবলিশ করলাম, নাকি আমি একটা টপ সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করলাম? আমার আমার অডিয়েন্স কে হবে? আমার অডিয়েন্স কি শুধু দিনাজপুর ওই বাসেরহাট আর হাজী দানেশের যারা গবেষণা করে তারা আমার অডিয়েন্স হবে, নাকি আমার অডিয়েন্স পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা হবে? এই জিনিসটা আপনাকে আগে কোশ্চেন করতে হবে যে আপনি কি ধরনের সায়েন্স করতে চাচ্ছেন, আপনি কি ধরনের গবেষণা করতে চাচ্ছেন। তা আপনি যদি এটা যদি নিজেকে কোশ্চেন করতে পারেন, আপনি কেন পাবলিশ করতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কেন পাবলিশটা করতে চাচ্ছেন। তো আপনি যখন ডিটারমাইন করে ফেললেন যে আপনি হ্যাঁ আপনার কাজটা পাবলিশ করতে চাচ্ছেন, তখন আপনি আপনি চিন্তা করবেন যে আপনাকে, আপনি দেখেন যে আমি বললাম যে আমি 6 মাস 1 বছর ধরে একটা কাজ করছি, কাজটা করে আমি আর পাবলিশ করি নাই, কারণ আমি দেখেছি যে ওই কাজটা আমার অর্থিত না, সেটা আমি আর কিন্তু রাইটিং এ যাই না। কারণ রাইটিং হচ্ছে একটা হিউজ টাস্ক। আপনি যখন একটা ম্যানুস্ক্রিপ্ট রাইট করবেন, আপনি জানেন না যে রাইট করলে এই পেপারটা কতবার আপনার রিভাইজড হবে, কতবার রিজেক্ট হতে পারে, তারপরে ফাইনালি আপনার কাজটা পাবলিশড হবে। তো আপনি যখন মনে করলেন যে হ্যাঁ আমি কোশ্চেন করছি, করে দেখছি যে হ্যাঁ আমার এই কাজটা পাবলিশেবল, তারপরে আপনি কি করবেন যে আপনার কাজ অনুযায়ী আপনি লিটারেচার সার্ভে তো আপনি আপনার গবেষণা সময়ে করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা করেছেন, তো তারপরে আপনি রাইটিংটা শুরু করলেন। তো রাইটিংটা কিন্তু ধরেন যে লট অফ ওয়ার্ক, এটা কিন্তু 20 থেকে 30টা ড্রাফট হয় এক একটা ম্যানুস্ক্রিপ্টে। আপনি যদি একটা ম্যানুস্ক্রিপ্ট যদি 20 থেকে 30 বার রিভাইজ না হয় না, ওটা আসলে ফাইনাল পাবলিশেবল ফরম্যাটে আসে না। আমি যেমন কথা বলি যে আমার লাস্ট উইকটি একটা পেপার পাবলিশ হয়েছে, তো সেটা আমি 2023-এর জুলাইতে এই কাজটা শুরু করে আমি 2023-এর ডিসেম্বরে লেখা শুরু করি। তো 3 মাস ধরে আমার পিএ এর সাথে আমি শুধু একটা ম্যানুস্ক্রিপ্টে লিখছি। আমার যে অ্যাডভাইজার এখন পোস্ট ডকের, সে আমাকে আমার ওই ওয়ার্ডটা 6 বার রিভাইজ করাইছে। আমি লিখে দিই, লিখে দেওয়ার পরে বলে যে মামুন এই জিনিসটা তো এভাবে যদি আমরা একটু আর্টিকুলেট করতাম তাহলে ভালো হতো, মামুন এই ফিগারটা যদি এভাবে করি তাহলে এটা একটু ভালো হতো, মামুন আমরা তো করেছি বাট আমরা রিসার্চ কোশ্চেনটা মানে ভালোভাবে ডিফাইন করতে পারি নাই, আমরা বুঝেছি, আমরা বুঝে লিখেছি, বাট আমার কাছে মনে হচ্ছে এই সেন্টেন্সটা হয়তোবা যারা পড়বে ম্যানুস্ক্রিপ্ট তারা বুঝতে পারছে না। তো উনি 6 বার রিভাইজ করার পরে আমি ওই কাজটা আরেকটা ম্যানুস্ক্রিপ্টে সাবমিট করি, তখন ওটা 2 মাস পরে রিজেক্ট হয়ে আসে। তো রিজেক্ট যে হইলো, আমি যে রিভিউয়ার গুলো কমেন্ট পাইলাম, তো ওদের গুলো অ্যাড্রেস করলাম, করার পরে তখন ওই জার্নালে সাবমিট না করে আরেকটা ম্যানুস্ক্রিপ্টে সাবমিট করলাম। সাবমিট করার পরে 7 মাস ধরে 4 জন রিভিউয়ারের 3 বার রিভিশনের পরে ফাইনালি গত সপ্তাহে আমার ম্যানুস্ক্রিপ্টটা অনলাইনে পাবলিশ হয়েছে। তো তার মানে চিন্তা করেন যে আপনি গবেষণা করলেন, করার পরে লেখলেন, লেখার পরে আপনি সাবমিট করলেন, করার পরে 1 বছর পরে আপনার একটা ম্যানুস্ক্রিপ্ট অনলাইনে আসলো। এটা হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্ট পাবলিকেশনের স্ট্যান্ডার্ড প্রসিজার।
আর আমি যে বললাম যে বাসায়টের জার্নাল, পেইড জার্নালে আপনি যদি করেন, তাহলে কি হয় যে আপনি কাজ করলেন, করে সাবমিট করবেন, নো রিভিউ, নাথিং এলস, জাস্ট আপনার টাকা দিলেন, টাকা দিয়ে আপনার পেপার পাবলিশ হয়ে গেল। আপনি নিজেকে সেলফ প্রোক্লেম বললেন যে ও আই এম এ সায়েন্টিস্ট, আই এম এ রিসার্চার, I have thousands of paper, but ultimately, what's your contribution in science? এই কাজগুলো হয়তোবা আপনাকে শর্ট টার্ম আত্মতৃপ্তি দিবে, হয়তোবা শর্ট টার্ম আপনি হাজী দানেশের মতো বাসাতে আপনি বলবেন ও অমুক ভাইয়ের 5টা জার্নাল আছে, অমুক ভাইয়ের 5টা ম্যানুস্ক্রিপ্ট আছে। বাট আলটিমেটলি আপনি যখন বাইরে আসবেন, বাইরে যখন আপনি লেখা শুরু করবেন, আলটিমেটলি আলটিমেটলি এই জিনিসগুলো আপনাকে আপনার কেরিয়ারে গ্রোথ দিবে না। আপনাকে তখন ওই বাসার পর্যন্তই থাকতে হবে। আপনি আপনার আপনার তখন মানে আর কোনো গ্রোথ হইলো না। কারণ আমি আমি আমার ধরেন যে অনেক সিনিয়র মানুষকে দেখেছি, অনেক জুনিয়রকে দেখেছি, অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যে যারা বাংলাদেশে বসে হয়তো বা বলে যে আরে আমার তো 60টা পেপার আছে, আমার তো 70টা পেপার আছে, আমার তো 5,000 সাইটেশন, আমার তো 2,000 সাইটেশন, বাট আলটিমেটলি ফার্স্ট কন্ট্রিবিউশন ইন সায়েন্স। যারা নোবেল লরিয়েট হয় সবার কিন্তু সাইটেশন 10,000 20,000 হয় না। আপনারা যদি নোবেল লরিয়েটদের কথা চিন্তা করেন, যারা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে সায়েন্সে, তো ওই কারণে যে আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন যে আপনারা কি হতে চান। আপনারা কি আসলে হিউম্যানিটিতে কন্ট্রিবিউট করতে চান, না জাস্ট শুধু নিজের নাম ডাক? বাংলাদেশে যেটা হয়, যেমন বাংলাদেশে যেমন যেটা হয় কি যে ধরেন যে আপনি একটা কাজ করছেন, ওইটার কোনো সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হলো না, বাট হাজী দানেশের আমার সাংবাদিক সমিতি আছে, যে প্রথম আলো অথবা কালের কণ্ঠ, যে দেখি যে আরে অমুকজন কাজ করছে, কাজ করে আমার মানে দৈনিক জার্নালে আসছে যে হাবিব কবির অমুক সায়েন্টিস্ট, অথবা যেমন আমার স্পষ্ট একটা মনে আছে যে শাহজালাল ইউনিভার্সিটির এক প্রফেসর, তারা ক্লেম করছিল যে তারা ক্যান্সার ডিটেকশনের একটা কিট আবিষ্কার করছে। কিট আবিষ্কার করে তারা সায়েন্টিফিক কোনো রিভিউ করে নাই, তারা হয়তোবা প্রথম আলোকে ডেকে একটা অনলাইন মিটিং করছে, করার পরে তারা বলছে আমরা একটা শাবিপ্রবির একদল গ্রুপ তারা ক্যান্সার ডিটেকশন কিট আবিষ্কার করছে। ওই যে তারা মানে ওইটা ক্লেম করলো, ওই প্রথম আলো পর্যন্ত থাকলো, বাংলাদেশের নিউজ পর্যন্ত থাকলো, বাট আলটিমেটলি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে দে আর নট অ্যাকসেপ্টেবল। তারা শুধু নাম ডাকের জন্য, ওই 1 মিনিটের জন্য অথবা একদিনের জন্য তারা শুধু জাস্ট আপনার হয়ে থেকে গেল, তারা আলটিমেটলি তাদের আর কোনো কন্ট্রিবিউশন হলো না। আপনি যদি হাজী দানেশে অনেক ধরেন যে অনেক কাজ হয় যে হ্যাঁ বলে যে অমুক কাজ করছি, বাট আলটিমেটলি এটার সাইন্টিফিক কন্ট্রিবিউশনটা কি? যে আমি চাচ্ছি যে আপনারা লিগাল ওয়েতে যাতে ওয়ার্ল্ডের সাথে কম্পিট করে, মানে পৃথিবী কিভাবে চলে, পৃথিবীর একাডেমি কিভাবে চলে, বাংলাদেশের আপনারা যদি চিন্তা করেন যে বাংলাদেশের ইউনিভার্সিটি কিভাবে চলে, তাহলে আপনারা মানে ক্যারিয়ারে কোনো গ্রোথ হবে না। আমি যেমন প্রায় বলি, মানে মজা করে বলি আমার 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 মানে শিক্ষকদের, হাজী দানেশে যারা আছে ফিশারিজ ফ্যাকাল্টিতে, আমি বলি যে ফিশারিজ ফ্যাকাল্টি তুলে দেওয়া উচিত। মানে আমি এটা মজা করে বলি অনেক শিক্ষককে, কেন বলি, মানে একটা ফ্যাকাল্টিতে ধরেন যে আছে এনারা মানে না এখানে কোনো ল্যাব টিলিয়ার ডেভেলপ হয়েছে। মানে হাজী দানেশ তো এখন অনেক একটা ভালো ইউনিভার্সিটি, অনেক বছর ধরে অলরেডি 24-25 বছর হয়ে গেছে না, ইফ আই এম মানে আমি যদি রং না, ইউনিভার্সিটির প্রতিষ্ঠা 26 বছর চলতেছে মনে হয় এখন, 2001 সালে মনে হয় প্রতিষ্ঠিত হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের আহ আপনার ধরেন যে মানে কন্ট্রিবিউশনটা কি, শুধু মানে স্টুডেন্ট গুলো ঢুকতেছে আন্ডার গ্রেডে, ঢুকার পরে সার্টিফিকেট দিচ্ছি। আবার আবার আমরা আমি যেটা আমার শিক্ষকদেরকে প্রায় বলি, যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, যে আমরা 4 বছরে কেন বের হতে পারি না? আমাদের কেন সেশন জম থাকতে হবে একটা স্টুডেন্টের? মানে কেন আমার 4 বছরের কোর্স আমাকে কেন 7 বছর লাগবে? যেমন আমি অনেককে জানি যে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে মনে হয় 5 বছরের কোর্স, মানে তারা 8 বছরে বের হচ্ছে। এই যে একটা মানুষের, একটা ছেলে 3টা বছর যে সময়টা নষ্ট হয়, মানে এটা সারা জীবনও সে পুষাইতে পারবে না তার জীবন। আমি যেমন 4 বছরের কোর্স 5 বছর 1 মাসে বের হয়েছি, আমার এই 1 বছর 1 মাস কিন্তু আমার শিক্ষকরা চাইলেও সেটা আমাকে ব্যাক দিতে পারবে না। এবং আমার এটা 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 শুধু শিক্ষকদের দোষ না, আমাদেরও দোষ আছে। মানে ইউনিভার্সিটিতে কেন ছাত্র রাজনীতি থাকবে? আমি পৃথিবীর কোথাও, আমার কলিগরা আছে সাউথ আমেরিকা, আদার্স, আমরা যেভাবে রাজনীতি করি, আমরা যেভাবে করি এইভাবে আসলে মানে পৃথিবীর কোথাও ইউনিভার্সিটি চলে না।
আপনি ইউনিভার্সিটিতে আসছেন, আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা, আপনার কাজ মানে ধরেন যে মানে রাজনীতি করা না। আপনি পড়বেন, আপনি আপনি রাজনীতি করবেন বাইরে, আপনার ইউনিভার্সিটি রাজনীতির জায়গা না ভাই। ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি কেন থাকবে? ইউনিভার্সিটিতে মানে আমি দেখি নাই আর কি, আমি দেখি নাই এটা। তো আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আপনারাও চান যে আপনারা নিজেরাই মানে ক্যারিয়ারটা আপনারা ইয়া করবেন, যে এভাবে চিন্তা করবেন। সত্য কথা বলতে কি, আমি দেখেছি আমার ছাত্র জীবনে যারা রাজনৈতিক মানে ইউনিভার্সিটিতে মানে সত্য কথা বলতে কি, আমরা ইউনিভার্সিটিতে প্রচন্ড মিসগাইডেড হই টিচারদের দ্বারা এবং আমাদের সিনিয়র ভাইদের দ্বারা। যেমন আমি আমার কথা বলি, 2010 সালে আমি যখন ঢুকি, তো ঢুকার ফলে আমার এক সিনিয়র বড় ভাই আমাকে, মানে তখন আমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি র্যাক খাই, আমি হলে গিয়ে র্যাক খাচ্ছি। তো আমাকে এক ভাই একদিন বলতেছে, হেই মিয়া তোমরা আসছো, এটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি পড়ালেখার জায়গা নাকি? ইউনিভার্সিটি হচ্ছে মজা মাস্তির জায়গা। ইউনিভার্সিটিতে তোরা আসবি, মজা মাস্তি করবি, ঘুরে বেড়াবি, রাতে বসে গাঁজা খাবি, মদ খাবি, ফেন্সিডিল খাবি, জিয়া হলে ক্লাস করলে করবি, না হলে করবি না। তো তারপর থেকে আমার মনে হয়েছে যে দিজ আর নট মাই গুড পার্টনার, দিজ আর নট মাই গুড ফেলোজ। আমি কিন্তু তারপর থেকে ওই বড় ভাইদের সাথে আর মিশি নাই। হ্যাঁ, যারা মিশেছে, হ্যাঁ তারা হয়তো বা ভালো কিছু করেছে, আই ডোন্ট নো তাদের প্রসপেক্ট কি, তাদের চিন্তাধারা কি। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবারই চিন্তাধারা আছে যে আপনারা নিজেরা ভালো কিছু করতে চান। আপনাকে ডিফাইন করতে হবে আপনি কি চান। অনেকেই বলে যে আমি তো ভালো ফ্রেন্ড পাই নাই, আমি তো অমুকদের দ্বারা প্রভাবিত হয়েছি। আপনি নিজে না চাইলে আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না। আপনাকে ডিফাইন করতে হবে আপনার বন্ধু কে হবে, আপনার শত্রু কে হবে, আপনি কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না। ইউনিভার্সিটিতে দেখবেন যে যারা বিসিএস ক্যাডার হয় তাদের একটা আলাদা সার্কেল থাকে, যারা সাথে সাথে জব পাচ্ছে, যারা বাইরে আসতেছে তাদের একটা আলাদা সার্কেল থাকে। তো সেটা ধরেন যে আপনার বন্ধু মহল এবং আপনার আশেপাশে ডিফাইন করবে আপনি পরবর্তীতে কি হবেন। আপনি যদি এই জিনিসটা যদি ডিফাইন করতে না পারেন, তাহলে আপনার জীবন কমপ্লিট ডিস্ট্রয় হয়ে যাবে। আপনি ওই 7-8 বছর পরে বের হয়ে দেখবেন যে আপনার জীবনে আপনি কিছুই করতে পারেন না। তো আমি যেটা বলবো যে আপনারা যারা এখানে আছেন, মানে আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার, যে মানে ডোন্ট ইনভলভ ইউ গাইস ইন দ্য পলিটিক্স। যে পলিটিক্সে ইনভলভ করলে লাইফ কমপ্লিটলি হেল্প, সেটা যে পলিটিক্সেই হোক। আগের পলিটিক্স বলেন, কারেন্ট পলিটিক্স বলেন, বাংলাদেশে পলিটিক্স ইজ এ বুলশিট থিং। কারণ আমি বিশ্বাস করি যারা ইউনিভার্সিটিতে আসে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, সবাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে। এখানে বড়লোকের ছেলে মেয়ে খুব কমই আসে। যে আপনার কারণ আমাকে ভাই, আমি যদি বাইরে আসতে চাই, আমি কিন্তু সেলফ ফান্ডিং এ পড়তে আসতে পারবো না। তো তাহলে কি করতে হবে আমাকে? যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে তাহলে থার্ড ইয়ারে ডিফাইন করে ফেলতে হবে যে আমি কি করতে চাই। আমি যদি থার্ড ইয়ারে ডিফাইন করতে পারি লেভেল 3 সেমিস্টার 1-এ যে আমি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হতে চাই, তাহলে আমাকে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে, গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিতে হবে, ব্যাংকের প্রিপারেশন নিতে হবে। আমি যদি বাইরে আসতে চাই, তাহলে আমাকে আইএলটিএস এর বুকস কিনতে হবে, জিআর এর বুকস কিনতে হবে, অথবা বাইরে যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিভাবে আমি কি করব, অথবা বিশ্ববিদ্যালয়ের যে গুটি কয়েক শিক্ষক, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শুধু ওই গুটি কয়েক শিক্ষকের গবেষণা করে, সবাই করে না। আমি যেমন বলি যে হাজী দানেশে যদি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি হয়ে থাকে এখন, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আর ডিপার্টমেন্ট অফ ফুড সায়েন্স আর কম্পিউটার সায়েন্স। আদার ফ্যাকাল্টি আর ইউজলেস। They are just taking the student and just giving the certificate, nothing. তো এই তিনটা ফ্যাকাল্টির যারা স্টুডেন্টরা আছে, আই ফিল দ্যাট দে আর টু মাচ লাকি ওভার দেয়ার। কারণ আমি অন্য ইউনিভার্সিটির কথা বলতে পারবো না, হয়তো বা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অনেকেই আছেন, কারণ আমি জানি না, যেহেতু আমি হাজী দানেশের স্টুডেন্ট, যেহেতু আমার খুবই ডিপলি কানেক্টেড ওটার সাথে, সবার সাথে কথা হয়তো আমি এটা জানি আর কি। তো ওই যে গুটি কয়েক আপনার স্টুডেন্ট টিচাররা আছে, আপনারা তাদের সাথে গিয়ে কনসাল্ট করেন যে স্যার আমি অমুক কিছু করতে চাই, আমি এটা করতে চাই। প্রচুর মানে ভালো শিক্ষক এখনো আছেন, হেল্প করতে চায় ছাত্রদের, যারা পলিটিক্যাল না। তো আমি বলবো যে এই জিনিসটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনি কি চান। হয়তো বা হ্যাঁ ঠিক আছে, যেমন আমি বললাম যে আমাদের ফিশারিজে কোনো অপরচুনিটি নাই, ইটস ফাইন, ওকে। আপনি ফিশারিজের ছাত্র, কোনো অপরচুনিটি নাই, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু কাম টু আব্রোড, দেন দেয়ার ইজ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ইন হাজী দানেশ, এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। তাহলে আপনাকে বর্তমানে রিসার্চ ট্রেন্ডটা বুঝতে হবে।
যে রিসার্চ ট্রেন্ডটা কি, যে এখন মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডাটা প্রোগ্রামিং এখন সব জায়গায় লাগে। তাহলে ফিশারিজে পরে যেহেতু আমি আর ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি না, আমি যেহেতু পাইথন শিখতে পারছি না, তো আমার কম্পিউটার সায়েন্সের কোন বন্ধুটা অথবা কম্পিউটার সায়েন্সের কোন টিচারটা এআই নিয়ে, মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, আমি তার কাছে যাই, গিয়ে বলি যে স্যার আমি অমুক ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি স্যার আমার ইন্টারেস্ট এরকম, আমি স্যার আপনার কাছ থেকে কাজ শিখতে চাই, আমার মনে হয় আপনাকে ফেলে দিবে না। আপনি ধরেন যে ফিশারিজে পড়েন, ধরেন যে আমরা তো ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, নিম্নোলজি পড়ি, তো ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যেটা, তো ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের সাবজেক্ট কারা পড়ে, আপনি যদি দেখেন যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার যারা তারা পড়ে, তো আপনি তাদের ওই ফ্যাকাল্টিতে যান, গিয়ে দেখেন যে কোন স্যার জিআইএস টুল নিয়ে কাজ করে, আর্কজিএস, কিউজিএস নিয়ে কাজ করে, যে ওই স্যার দেখেছে স্যার আমি তো ফিশারিজের ছাত্র, আমি স্যার এই জিনিসটা এইভাবে কাজ করতে চাই, আপনি যদি আমাকে একটু শিখাইতেন। আপনি আন্ডারগ্রেডে আছেন, আপনার কাজ থাকবে শুধু এক্সপ্লোর করা, আপনার রিসার্চ আইডিয়া গুলো ডেভেলপ করা, আপনার চিন্তাটা ডেভেলপ করাটাই হচ্ছে আপনার মূল কাজ। ওই যে বললাম যে আপনি যদি ডিফাইন করে ফেলেন যে আপনি শুধু সারাদিন রাত যদি ক্লাসে গেলেন, যাওয়ার পরে এসে জাস্ট ঘোরাফেরা করলেন, আপনার কোনো ভালো বন্ধু থাকলো না, তার সাথে আপনি ইন্টেলেকচুয়ালি কথা বলতে পারবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। 4 বছর আন্ডারগ্রেডে হিউজ সময়। আপনি যদি আপনার মানে ওটাই তো, যে ভালো বন্ধু ভালো, অনেক ভালো কিছু করে দিতে পারে, ভালো ফ্রেন্ড সার্কেল, ভালো শিক্ষক সার্কেল। তো এই জিনিসটা যদি আপনি যদি চিন্তা করেন, এভাবে যদি বিষয়টা নিয়ে আসেন, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এটা আপনাকে লেভেল 3 সেমিস্টার 1-এ ডিটারমাইন করতে হবে। আপনি যদি বলেন যে আমি অনেক দেখছি যে আমরা যখন আন্ডারগ্রেডে ছিলাম, তো অনেক ভাইরা বলতো দৌড় নিয়ে কি করবা পড়াশোনা করে, অনেকে অপমান করতো, আরে মানে তুমি এটা করো এটা করো, দেখা গেছে বহুত কে কি কত কিছু করছে, এটা বলবেই। মানুষের স্বভাবে এরকম, তোমাকে ক্রিটিসাইজ করবে। ইটস নর্মাল, ইটস নর্মাল হিউম্যান বিহেভিয়ার। বাট তুমি জানো তুমি কোথায় যাচ্ছ, এই জিনিসটা তোমাকে ডিফাইন করতে হবে। আমি অনেককে দেখছি যে আহ আপনার এইভাবে মানে এই বিষয়গুলো মানে ইয়া করে, যে আমি যেমন আমি দেখছি যে আমাদের অনেক বড় ভাইরা বলে আরে এত পড়াশোনা করে কি করবা, লেভেল 4 টু সেমিস্টার তো অনার্স শেষ করবা, তারপরে ফিউচারের চিন্তা করবা। অনার্স শেষ করে আপনি যদি ফিউচারের চিন্তা করেন, আপনার জীবনে আর কিচ্ছু হবে না। এটা হচ্ছে মানে বিটার ট্রু কথা। আপনি লেভেল 4 সেমিস্টার 2 ফাইনাল পরীক্ষা দিয়ে আন্ডারগ্রেড শেষ করে আপনি যদি চিন্তা করেন আপনি কি হবেন, দেন ইউ রুইন ইউর লাইফ। আপনাদের আর কিচ্ছু হবে না, কারণ ওয়ার্ল্ড খুবই কম্পিটিটিভ। বাংলাদেশে চাকরি পাওয়া তো আরো কম্পিটিটিভ এখন। তো ওই জন্য লেভেল 3 সেমিস্টার 2 তে ডিটারমাইন করে ফেলবেন যে আপনারা কি হতে চান। কারণ এই 2 বছরের হিউজ সময়। কারণ আপনি ধরেন যে জেনে ফেলবেন যে আপনি মানে কি করতে চান। আরেকটা জিনিস যেটা বলি, যে এখানে আপনারা যারা আছেন, যদি আপনারা টপ লেভেল স্টুডেন্ট, যদি আপনি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়ে থাকেন ডিপার্টমেন্টে, তো ভুল করেও টিচার হওয়ার স্বপ্ন দেখবেন না বাংলাদেশে। কারণ আমি মানে আমরা মানে এই জিনিসটা ফেস করছি কি, যে আমরা যখন ডিপার্টমেন্টে ফার্স্ট হই, আমার একটা স্বপ্ন থাকে আরে আমি তো অনার্স করে হাজি টিচার হয়ে যাচ্ছি, অথবা আরবিতে টিচার হয়ে যাব, অথবা অমুক ইউনিভার্সিটিতে টিচার হয়ে যাব। কমপ্লিটলি মানে দেয়ার ইজ এ হিউজ পলিটিক্স। আপনি ফার্স্ট হলে যে আপনি শিক্ষক হবেন, এটা আপনি কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো আমি দেখেছি, আমার দেখা যারা ডিপার্টমেন্টের ফার্স্ট হয়, তাদের জীবনগুলো বেশি নষ্ট হয়। মানে যারা হয়তো বা পজিশনে থাকে 1 থেকে 5 অথবা 1 থেকে 10-এ, যে এরা স্বপ্নে ভাসে, আরে আমি তো ডিপার্টমেন্টের ফার্স্ট, আমার সিজিপি তো 3.93, আমি তো অমুক সেমিস্টার আউট অফ 4 পাইছি, আমি তো অনার্সটা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। এই জিনিসটা অনেকেই অনেকভাবে আমরা প্রলোভিত হই, পরিবেশটা করে দেয়। তো আমার রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসটা মানে নিজেদেরকে দিয়ে প্রলোভিত করায়েন না। আপনারা আপনারা ফার্স্ট হয়েছেন, ইটস ফাইন, ইট উইল হেল্প ইউ ইন সাম ওয়ে। আপনি তার সাথে সাথে যদি বাইরে আসতে চান, আপনি বাইরের জন্য আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, এটা করবেন। আপনি বিসিএস এর প্রিপারেশন নেন তার সাথে সাথে। কারণ একটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট বয় টিচার হয় না, প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট থেকে 10 বয় টিচার হয় না। অনেক সময়ে ধরেন যে অনেক ছেলে পেলেই টিচার হয় না। যেমন আমি যদি হাজী তানহাসের ফিশারিজ ফ্যাকাল্টির কথা বলি, আমি 2015 সালে বের হয়েছি 6 ব্যাচ হিসেবে। এটা 2025 সাল, 2015 থেকে 2025, 10 বছর ধরে হাজী তানহাসের ফিশারিজ ফ্যাকাল্টিতে কোনো সার্কুলার হয়নি।
প্রত্যেকটা 10 ব্যাচের তো ফার্স্ট সেকেন্ড বই তো আছেই। অনেক ফার্স্ট সেকেন্ড বই আছে, দে আর ডুইং নাথিং। তারা কিচ্ছু করতে পারছে না, দে আর কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড তাদের ক্যারিয়ার নিয়ে। কারণ সে সারা জীবন স্বপ্ন দেখছে যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সে নিজে মাস্টার্সে ফার্স্ট হয়েছে, অনার্সে ফার্স্ট হয়েছে, বাট হি অর শি ইজ ডুইং নাথিং। কারণ সে নিজে নিজে ওভাবে ক্যারিয়ার প্ল্যানটা করতে পারে নাই, কারণ এই কথাগুলো কোনো শিক্ষকই বলে না। আমি দেখেছি আমার সামনে অনেক শিক্ষক আমাদেরকে বলেছে, তুমি তো ভালো রেজাল্ট করছো, তুমি টিচার হবা আমার ডিপার্টমেন্টে। অনেক শিক্ষক বলে, তুমি ফার্স্ট না, তুমি আমার সাথে মাস্টার্স করে তোমাকে আমি টিচার বানাই দেবো। এই জিনিসগুলোতে প্রলোভনে যারা পড়ছেন তারা জীবনটা নষ্ট করে দেবেন, এটা হচ্ছে বিটার ট্রুথ। কেউ আপনাকে শিক্ষক বানাতে পারবে না, কারণ বাংলাদেশের শিক্ষক নিয়োগটা হয় কমপ্লিটলি ডিফারেন্ট হয়েছে। ওখানে পলিটিক্স থাকে, ওখানে টাকা থাকে, ওখানে আপনার এলাকা ভিত্তিক থাকে, আপনার সুপারভাইজারের প্রভাব থাকে, অনেকগুলো প্রভাব থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা মানে চিন্তা করবেন। তো আমি জানি কোথায় ছিলাম, যে আপনারা ডিফাইন করে ফেলছেন যে আপনার পেপার, আপনি ডিফাইন করছেন যে এটা হবে এটা হবে। তো সেহেতু আপনি নিশ্চয়ই আপনার রিসার্চ কোশ্চেন আপনি আইডেন্টিফাই করছেন যে আপনি কিভাবে আপনার স্টেট অ্যাডুকেট এভিডেন্স আপনি আইডেন্টিফাই করছেন, তারপরে আপনি রিসার্চ কোশ্চেন অনুযায়ী আপনি এক্সপেরিমেন্ট করছেন। তো আপনি যে গবেষণাটা করছেন, তা করার পরে ধরেন যে আমি আমি যেটা বললাম যে অনেকগুলো আমার কাজ হয়েছে, হওয়ার পরে আমি এখন আমার কাজটাকে একটা পেপার আকারে করব, না দুইটা পেপার করব, না তিনটা পেপার করব। তো আপনি যখন রিসার্চটা করবেন, তখনই আপনি আসলে ডিফাইন করতে পারবেন যে আপনার কাজটাকে আপনি কয়টা পেপারে করবেন। তো এই জিনিসটা আপনার পিআই অথবা আপনার যারা রিসার্চার, আপনার যারা কোলাবোরেটর, তাদের সাথে আপনাকে হেল্প করে ডিফাইন করতে হবে। তো পেপারের অনেকগুলো ফরম্যাট থাকে, যে হ্যাঁ, একটা অনেকেই রিসার্চ আর্টিকেল করে, অনেকে রিভিউ আর্টিকেল করে, অনেকেই জাস্ট শর্ট আর্টিকেল করে। তো আমি যেটা বারবার বলি, যে আপনি যখন রিসার্চটা করবেন আপনার অডিয়েন্সকে, এবং আপনি কোন জার্নাল চুজ করতে চাচ্ছেন, কোন সোসাইটি চুজ করতে চাচ্ছেন, এটা অনুযায়ী আপনাকে আপনার গবেষণাটা, আপনার পেপারটা লিখতে হয় আসলে। তো যেহেতু আপনি ধরেন যে আমি এখন এনভায়রনমেন্টাল সায়েন্সে কাজ করি, তো এনভায়রনমেন্টাল সায়েন্সে কাজ করার জন্য আমি আমার গবেষণাটা করছি। ধরেন যে আমি গবেষণাটা করছি এরকম, যে কিভাবে ধরেন যে বাংলাদেশের অথবা দিনাজপুর রিজিয়নের ধরেন যে ল্যান্ড ইউজ প্যাটার্নটা চেঞ্জ হয়েছে গত 30 বছর ধরে। আপনি ধরেন যে গুগল আর্থ ইঞ্জিনে স্যাটেলাইট ডাটা নিয়ে আপনি ল্যান্ড ইউজ, ল্যান্ড প্যাটার্ন ক্লাসিফাই করছেন। তো করার পরে আপনি একটা আউটপুট পাইছেন। তো আউটপুট পাইছেন মানে কি, তার মানে কি আপনার ব্রড স্পেক্ট্রাম হচ্ছে কি আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সে যাবে। তো তাহলে কি এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড যে টপ কিওয়ান জার্নাল গুলো আছে, শুনে যে আপনি ধরেন যে গুগলে সার্চ দিবেন, দিয়ে 4-5টা জার্নাল আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি যে জার্নাল সিলেক্ট করতে না পান, আপনার যে সুপারভাইজার ছিল, আপনার যে পিআই ছিল, এদেরকে আপনি বলবেন যে স্যার আমি এই জার্নালে, অথবা কোন সিনিয়র বড় ভাইকে, যে আমি কোন জার্নালে পাবলিশ করলে ভালো হয় আমার কাজের প্যাটার্ন অনুযায়ী। আপনাকে এই ডিসিশন গুলো নিতে হবে। যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার পাবলিশিং সময়টা খুবই লেন্দি হবে, এবং আপনি আলটিমেটলি আপনার পাবলিশ হবে না। তো একটা ম্যানুস্ক্রিপ্টের স্ট্রাকচার যখন আমরা লিখি না, তো একটা সায়েন্টিফিক জার্নালটা কি, সেটা হচ্ছে কি, যে একটা আসলে আমি যে কাজটা করছি আমাকে গল্প আকারে বলতে হবে। রাইটিং হচ্ছে রিয়েলি যে ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে। যে সবাই, এখানে আমি দেখেছি যে আমেরিকাতে যারা নেটিভ আমেরিকান, তারাও সায়েন্টিফিক রাইটিং লিখতে পারে না। আমি যেটা আগে শুরুতে বলেছি যে সায়েন্টিফিক রাইটিং হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এটা হচ্ছে টেকনিক্যাল থিং। তো যেটা ধরেন যে ম্যানুস্ক্রিপ্টে বিগিনিং থাকে, এবং মিডিল থাকবে, এবং এন্ড থাকবে। যে আমরা যখন একটা পেপার দেখি, যে একটা টাইটেল থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, ম্যাটেরিয়ালস এন্ড মেথড থাকে, রেজাল্ট থাকে, ডিসকাশন থাকে। তো আপনার এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার, হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্টের। তো একটা ম্যানুস্ক্রিপ্ট রাইটিং যখন আমরা নিজেদেরকে ডিফাইন করে ফেলি যে আমি একজন সায়েন্টিফিক রাইটার, একজন প্রফেশনাল রাইটার, একজন সায়েন্টিস্ট লাইক ইসলামের বলছে যে দোজ আর দ্য সায়েন্টিস্ট, দে হ্যাভ টু হ্যাভ এ প্রফেশনাল রাইটার। ওকে। তো যেহেতু আমি বিলিভ করলাম যে আমরা এখানে যারা আছে সবাই সায়েন্টিস্ট, তো অবশ্যই আমরা একজন প্রফেশনাল রাইটার। তো প্রফেশনাল রাইট করার জন্য এখানে জাস্ট দুইটা সিম্পল রুল হচ্ছে কি, আপনার সিরিয়াল রাইটিংটাকে সিরিয়াসলি নিতে হবে। যে জাস্ট খালি রাইট করে গেলাম, ব্যাপারটা এরকম না। যখন ধরেন যে আমি আমার ক্ষেত্রে বলি, যখন আমি রাইটিং করি আমি কিচ্ছু করি না,
আমি একটা ম্যানুস্ক্রিপ্টের রাইটিং ড্রাফট করতে গিয়ে আমি 10 থেকে 15 দিন লাগাই একটা ম্যানুস্ক্রিপ্টের রাইটিং এ। তারপরে কি যে আপনি যখন আপনার পিআই কে দিবেন, আপনার কোলাবোরেটর দিবেন, তারা যখন আপনাকে ফিডব্যাক দিবে, এটা আপনাকে এমব্রেস করতে হবে। অনেক সময় অনেক মানুষজন খুবই মানে খুবই কঠিন ভাবে বলে যে মামুন তুমি যে কাজটা করছো এটাতে কিছুই হয় নাই। যেমন আমি নর্মালি বলি যে আমার যে লাস্ট ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হয়েছে, তো ওখানে 4জন রিভিউয়ারের মধ্যে একজন রিভিউয়ার বলছে যে দিস ইজ কমপ্লিটলি ইউজলেস ওয়ার্ক ইন দ্য সায়েন্টিফিক ডোমেইন। একজন রিভিউয়ারের কমেন্ট হচ্ছে এরকম যে দিস সায়েন্টিফিক ওয়ার্ক ইজ এ কমপ্লিটলি ইউজলেস ওয়ার্ক ইন দ্য সায়েন্টিফিক ডোমেইন। তার মানে কত কঠিন একটা কথা। বাংলা ভাষায় যদি বলি, সাদা ভাষায় আরে তোর এটার কোনো কাজেই হয় না। ধরেন যে আপনি একটা কষ্ট করে 1 বছর 1.5 বছর ধরে কাজ করছেন, কাজ করার পরে আপনাকে যদি কেউ বলে যে আরে এটা তুমি কি কাজ করছো, এটা কোনো কাজই হয় না, তাহলে আপনি কতটা কষ্ট পাবেন চিন্তা করেন দেখি। বাট আপনাকে এটা এমব্রেস করে জানতে হবে, এটাকে আপনাকে আলিঙ্গন করতে জানতে হবে। যেমন আমাকে আমাকে আমার লাইফে মানে ধরেন যে আমার এরকমও কিছু সায়েন্টিফিক ওয়ার্ক হয়েছে যে 7 বার আমি রিভাইজ করছি, 7 বার রিভাইজ করার পরে পেপারটা আমার রিজেক্ট হয়েছে। বাট আই ওয়াজ ওকে, ঠিক আছে, ইন ইন এ মোমেন্ট লাইক আমার ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ একটু কষ্ট পাইছি ইন এ মোমেন্ট, যেহেতু আমার ইমোশনাল, আমরা হিউম্যান, আমাদের ইমোশন আছে। বাট আলটিমেটলি ওইটা আপনাকে আপনার ব্রেইনকে, আপনার ওই মেন্টাল থিঙ্কিংটাকে আপব্রিং করতে হবে যে আপনাকে যে ক্রিটিসাইজ করতে পারে সে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। আমরা বাংলাদেশে আমরা একটু ডিফারেন্ট হতে চিন্তা করি আর কি, যে আপনাকে মানে পজিটিভ ক্রিটিসাইজ করে সে মানে সে হচ্ছে আমার শত্রু। বাট আপনাকে যে পজিটিভ ক্রিটিসাইজ করতে পারে সে হচ্ছে আপনার আসল বন্ধু। তো আমি যেটা বললাম যে এখানে বক্সে আপনি দেখবেন যে রিসেন্টলি একটা 2020 সালে স্কট নামের একজন সায়েন্টিস্ট বলছে কি যে আপনি যদি সায়েন্টিফিক রাইটিং করতে চান তাহলে আপনাকে 10টা রুল মানে আপনাকে নিতে হবে, যে রাইটিংটা সিরিয়াসলি নিতে হবে, প্রথম একটা পয়েন্ট। এবং আপনি যে যে শুরুতে যে আপনার যে রিসার্চ হাইপোথিসিসটা দাঁড় করাইছেন ওইটার সাথে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। যে অনেক পেপার দেখবেন যে মানে সায়েন্টিফিক হাইপোথিসিস করছে ডিফারেন্ট, বাট সে পরে লেখছে কি লেখছে কিছু আর বোঝা যায় না। আপনাকে টু দা পয়েন্টে থাকতে হবে। আপনাকে আপনার ম্যাথডস এবং রেজাল্টটা মানে খুব সুন্দর করে লিখতে হবে এবং রিপিট করা যাবে না। যেমন বাংলাদেশে অনেক থিসিস আমি যখন দেখি, ধরেন যে আপনি রেজাল্টে আপনি একটা টেবিল লিখছেন, আপনি টেবিলে ধরেন যে আপনি কয়েকটা এক্সপেরিমেন্ট করছেন, ওই ফিগারে আপনি নাম্বারে দিছেন, আবার এই জিনিসটাই আপনি বারবার করে ধরেন যে আপনার রেজাল্টে খালি জাস্ট পেজ বানানোর জন্য আপনি খালি লিখে গেছেন। ধরেন যে আপনি টেবিল যেটা করছেন ওটাই আবার ফের ধরেন যে আপনি ফিগার আকারে দিচ্ছেন। তো এই জিনিসগুলো যাতে রিপিট না হয়, আপনাকে মানে আননেসেসারি বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর সায়েন্টিফিক রাইটিং এ সবসময় ফার্স্ট পার্সন ইউজ করাটাই বেটার। যে মানে ফার্স্ট আমরা অনেক সময় কি করি, প্যাসিভ ভয়েসটা ইউজ করি, যে আমার লাইনগুলো একটু বড় হবে, আমার ম্যানুস্ক্রিপ্ট একটু 20 পেজ 30 পেজ হবে। ব্যাপারটা এরকম যাতে না হয় আর কি সায়েন্টিফিক রাইটিং এ। আর আননেসেসারি ওয়ার্ড গুলো রিমুভ করতে হবে। যেমন ধরেন যে আমরা অনেক সময় লিখি যে অ্যাজ ওয়েল অ্যাজ, তো অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় আপনি অ্যান্ড ইউজ করতে পারেন। তো মানে আপনাকে সিম্পলিফাই ওয়েতে আপনাকে ম্যানুস্ক্রিপ্ট রাইট করতে হবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে আপনাকে আলিঙ্গন করা শিখতে হবে পজিটিভ ক্রিটিসিজম গুলোকে। এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আপনি একজন ভালো মানের এবং গুণগত মানের একজন সায়েন্টিস্ট হতে পারবেন। তো আমি যেটা বললাম যে আমরা যখন রিডিং করি, রিডিং এর সময় আমরা কি পড়ি, যে প্রথমে টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা পড়ি। তো রাইটিংটা আবার একটু ডিফারেন্ট, কিন্তু রাইটিং স্টাইলটা, রাইটিং স্টাইলটা হচ্ছে কি যে প্রথমে আমি যে বললাম যে আমি হাইপোথিসিস দাঁড় করাইছি, আমি এক্সপেরিমেন্ট করছি। তো আমি যখন এক্সপেরিমেন্টটা করি তখনই আপনি মানে ধরেন যে ম্যাটেরিয়াল এন্ড মেথড এবং রেজাল্টটা লিখে ফেলতে পারেন। ধরেন যে আপনি কি মেথডে কাজ করতেছেন আপনি তো জানেন, আপনার ডাটা নিয়ে, আপনার এক্সপেরিমেন্ট নিয়ে। তো তখনই আপনি সুন্দর করে মেথডটা লিখে ফেলবেন। এবং ধরেন যে আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, করার পরে আপনি একটা রেজাল্ট পাইলেন, একটা ফিগার ড্র করলেন, তো তখনই আপনি রেজাল্টটা লিখে ফেলেন। তাহলে রাইটিংটা কি হচ্ছে যে আপনার মেথডস এবং রেজাল্টটা আপনি ডিউরিং দ্য রিসার্চ টাইম আপনি লিখতে পারবেন, আপনি যখন এক্সপেরিমেন্ট করতেছেন। দেন যখন আপনার রেজাল্ট হয়ে গেল, আপনার মেথড হয়ে গেল, আপনি জানেন আপনার রিসার্চ কোশ্চেন কি, তারপরে আপনি কি জার্নাল সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ওই জার্নালের প্রত্যেকটা জার্নালের গাইডলাইন থাকে, অথর গাইডলাইন, তো সেই অনুযায়ী তখন আপনি আপনার ইন্ট্রোডাকশনটা এবং ডিসকাশনটা আপনি তখন লিখবেন। আর রাইটিং এর সবার শেষে আমরা অ্যাবস্ট্রাক্টটা লিখি এবং টাইটেলটা লিখি। কারণ টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে কি আমার এই টোটাল যে আমার যে ম্যানুস্ক্রিপ্টটা আমি লিখছি এটার জিস্ট।
টাইটেলটা ধরেন যে 1 থেকে 2 লাইনের হয়, তার মানে কি ওই 2 লাইনের মধ্যেই আমার টোটাল ম্যানুস্ক্রিপ্টটা আমাকে বলতে হবে, যাতে আমার আই ক্যাচি হয়, যাতে আমার মানুষজন পরেই বুঝতে পারে যে ম্যানুস্ক্রিপ্টটা ইজ মেকিং সামথিং নিউ ইন দ্য সায়েন্স। এবং অ্যাবস্ট্রাক্টটা পরে মানুষজন যাতে আপনার ব্যাপারটা পরেরটা করতে চায়। এই জিনিসটা যদি না করতে পারেন তাহলে আপনার রাইটিংটা আসলে ফ্রুটফুল হবে না। তো নর্মালি আমি এই রাইটিং মেথড মানে জিনিসটা আমি ফলো করি আসলে। হ্যাঁ। তো মেথডটা কি, আপনি যখন এক্সপেরিমেন্ট করছেন তো তখন আপনি ধরেন যে সাবহেডিং আকারে লিখবেন, লেখে যে ধরেন যে আমি একটা ম্যানুস্ক্রিপ্টে কাজ করছি, যে আমি ওখানে মেশিন লার্নিং টুল গুলো ইউজ করছি। তো আমি কি কি টুল ইউজ করছি, যে আমি ধরেন যে এক্সজিবুস্ট, র্যান্ডম ফরেস্ট, ব্যাগিং রিগ্রেশন, এইগুলো জিনিস আমি ইউজ করছি। তো আমি যখন মানে আমি যখন কোডিং করতেছি তখন আমি কোডিং এর সময় কি এই 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 মেশিন লার্নিং অ্যালগোরিদমের যে ডিসক্রিপশন গুলো আমি লিখে রাখলাম, এবং এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি লিখে রাখলাম। এবং আমার ডাটা যে ছিল 10 লাখ, তো 10 লাখ ডাটা তো আমার মেসি ডাটা। তো আমি ওখান থেকে যে ফিল্টারটা করেছি, তো আমি যে ফিল্টারটা করছি, তো ওই ফিল্টারিং প্রসেসটা আমি কি করলাম, যে আমি কিভাবে ফিল্টার করছি ওই জিনিসটা আমি লিখে রাখলাম, যে আমি ডাটাগুলো কিভাবে 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 ফিল্টার করলাম, করে আমি কিভাবে ফাইনাল ডাটা পাইলাম, এবং আমার ডাটাগুলো কি কি প্যারামিটার কন্টেইন করে ওই জিনিসটা আমি আমার এক্সপেরিমেন্টের সময় আমি লিখে রাখছি। তাহলে কি আমি সাবহেডিং আকারে আমার জিনিসগুলো লিখে রাখলাম। এবং আমি যেটা, যে সবাই জানেন যে ম্যাটেরিয়ালস মেথডটা পাস্ট টেন্সে ইউজ করে লেখা হয়। এবং আমি যে বলেছি না যে রিসার্চ গ্যাপ, তো তার মধ্যে আপনারা দেখবেন যে রিসার্চ গ্যাপের মধ্যে একটা গ্যাপ হচ্ছে কি ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। তো আপনি কি আপনার সায়েন্টিফিক, যে আপনি যে রিসার্চ কোশ্চেনটা যে আপনি ডেভেলপ করছেন, এটা কি কোনো ম্যাথোডোলজিক্যাল রিসার্চ গ্যাপ ছিল? যদি আপনার কোনো ম্যাথোডোলজিক্যাল রিসার্চ গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিউ মেথড, যেটা আপনি যেভাবে কাজ করছেন এটা আপনি ডিটেইল ভাবে লিখবেন, এবং যাতে এটা যারা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে কাজ করবে যাতে তারা রিপ্রোডিউস করতে পারে। যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেকে এখন যেটা কাজ করে যে 3-4টা অ্যালগরিদম স্ট্যাকিং করে, তারা একটা কি এনসেম্বল মেশিন লার্নিং মডেল তারা ডেভেলপ করে 3-4টা, যে এই তারা বলতেছে এই 3-4টা মডেল যদি একসাথে ডেভেলপ করা যায়, করার পরে তাহলে আমার প্রেডিক্টিভ পারফরমেন্সটা ভালো হবে। তো সেক্ষেত্রে তারা ওই মেথডটাকে তারা নতুন একটা নাম দিচ্ছে, যে নতুন এবিসিডি একটা নাম দিয়ে তাহলে কি আপনি ডিটেল ভাবে লিখবেন। ধরেন যে আপনি এগ্রিকালচার সায়েন্সে কাজ করছেন, আপনি হয়তো বা ধরেন যে নতুন একটা জিনিস অ্যাড করছেন আপনার এক্সপেরিমেন্টে কন্ট্রোল থেকে, তো ওই জিনিসটা অ্যাড করার ফলে আপনার নতুন একটা জিনিস ভালো হচ্ছে, তো সেটা আপনি ক্লিয়ারলি ডিফাইন করবেন যে এই জিনিসটা কত পার্সেন্ট কি কি ওয়েতে অ্যাড করলে আপনার নতুন কন্ট্রিবিউশন আসছে সায়েন্সে। তো তাহলে কি আপনি আপনার রিসার্চের সময় এই জিনিসটা আপনি মেথডটা লিখে দিতে পারবেন, যে হাউ ডিড ইউ ক্যারি আউট ইউর ওয়ার্ক। আপনি যদি মানে মেথডটা লিখতে না পারেন আপনি কি করছেন, তার মানে কি আপনি আপনার রিসার্চটা আপনি বুঝে নেই না। মেথড লেখা হচ্ছে সব থেকে ইজি। কারণ কি ওখানে কিছুই করতে হবে না, তো জাস্ট খালি আপনি কি কাজ করতেছেন, আপনি কি রিসার্চ কোশ্চেন ডেভেলপ করছেন, সেই অনুযায়ী আপনি যে প্রসিজার গুলো আছে, আপনার যে স্টেপ গুলো আছে সেগুলো আপনি জাস্ট লিখবেন। তারপরে কি মেথডে আমি যেটা বললাম যে স্টাডি ডিজাইন থাকে, স্টেপ থাকে, আপনি কি কি ম্যাথমেটিক্যাল টুল ইউজ করছেন, কি কি স্টেপ টুল ইউজ করছেন, এই জিনিসগুলো আপনি সাবহেডিং আকারে আপনি মেথডে লিখবেন। তো মেথড যখন লেখা শেষ হয়ে যায় তখন আপনি যেহেতু একটা গবেষণা করতে তো অনেকদিন সময় লাগে, 6 মাস থেকে 1 বছর, তো ধরেন যে আপনি সবগুলো রেজাল্ট আর একসাথে পাবেন না, আপনি একটা একটা রেজাল্ট করে পাবেন। তো যখনই একটা রেজাল্ট পাইলেন তখনই আপনি ওটা লিখে রাখেন যে এই রেজাল্টটা আমি কি পাইলাম। সেটা ওই যে বললাম যে অ্যাকুরেট হতে হবে, ক্লিয়ার হতে হবে, আপনি সাবহেডিং আকারে লিখবেন যে সবগুলো। আপনি ধরেন যে একটা রিসার্চে আপনি 3-4টা এক্সপেরিমেন্ট সেট আপ করছেন, অথবা 3-4টা মেথডে আপনি ডাটা অ্যানালাইসিস করছেন, সবগুলো রেজাল্ট তো আর এক হবে না। তো সেহেতু সাবহেডিং আকারে আপনি লিখবেন, এখানেও পাস্ট টেন্সে লিখবেন। এবং যখন লিখবেন তখন আপনি তো ফিগার টেবিল ড্র করছেন, তো ওইগুলো তখন আপনাকে রেফার করতে হবে যে দিস স্টাডি ফাইন্ড দিস ইজ, তো কোথায় পাইছে, তখন আপনি লিখবেন যে ফিগার 1-এ আমার এই জিনিসটা আছে। তখন আপনি কি, আপনি যখন লিখবেন যে আপনি এখানে এক্সপ্লেইন করবেন না আপনার রেজাল্টটা ডিপলি, যে ও আমি এটা পাইছি, এটার সাথে এটা, এটার সাথে অমুক জন ওটা পাইছে, এখানে রেজাল্ট না, ওটা আপনি ডিসকাশনে এক্সপান্ড করবেন। আর একটা যেটা বললাম যে আমরা মাঝে মাঝে বাংলাদেশে আমি অনেক রিসার্চ দেখি, যে অনেক থিসিস দেখি যেটা করে যে একটা জিনিস সে টেবিল ড্র করছে, তারপরে ওই জিনিসটা শুধু পেজ বানানোর জন্য সে আবার ফিগারও করছে, আবার সে টেবিলে যেটা পাইছে ওই জিনিসটা আবার পুরোটা এসে 2 পেজে লিখছে, মানে শর্ট আকারে না লিখে, সে মেইন জিস্ট কি পাইছে ওইটা না লিখে সে পুরোটাই বর্ণনা করছে। আবার ফিগারেও দেখি যে সে মূল যেটা পাইছে ওটা না পেয়ে সে আবার বর্ণনা করছে। তো রিপিট করিয়েন না, রিপিট করলে মানুষজন হারায় ফেলবে আপনারা, মানে বিষয়টা মানুষজন ক্লিয়ার মেসেজটা পাবে না। আপনারা যদি দেখেন যে এ বিউটিফুল মাইন্ড একটা মুভি আছে, সেখানে প্রফেসর জন মাস,
যিনি গেম থিওরি ডেভেলপমেন্ট 1995 সালে নোবেল পায়, এবং 2015 সালে উনি আবার অ্যাবেল প্রাইজও পায়, মানে ওয়ান অফ দ্য এক্সেপশনাল সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো উনি যখন গেম থিওরি ডেভেলপ করে, তো ওনার জাস্ট গেম থিওরির যে পেপারটা মাত্র 1.5 পেজের, মাত্র 1.5 পেজ ছিল। তো মানে যত শর্ট এবং মানে শর্টলি আপনি বিষয়টা মানে ইয়া করতে পারেন। তো যেটা বললাম যে আপনি টেবিল এবং ফিগার গুলো যখন লিখবেন, সুন্দর করে ক্যাপশন গুলো দিবেন, এবং যেগুলো অ্যাব্রিভিয়েশন ইউজ করবেন সেগুলো আপনার ক্লিয়ারলি যাতে ক্যাপশনের মধ্যে থাকে, মানুষজন যাতে বুঝতে পারে আর কি। তো এই হচ্ছে আসলে ম্যাটেরিয়ালস এন্ড মেথড সম্পর্কে আহ এটা আমার কথা আর কি। আমার মনে হয় যে আমাদের আরো আধা ঘন্টা আছে, আপনারা এখন কোশ্চেন করতে পারেন আমাকে। তো তার আগে আমি জাস্ট আর 4 মিনিট সময় নিব। যে আমি যেটা বললাম যে আপনি গবেষণা করলেন, আপনি পেপার লেখলেন, তো পাবলিকেশন কিন্তু এথিক্স আছে যে আপনি যখন একটা কাজ করবেন, কাজ করে একটা পেপার মাল্টিপল জায়গায় সাবমিট করিয়েন না। মানে বা অনেক অনেক মানুষজন মানে আনএথিক্যাল হয়ে যায়, ডিসঅনেস্ট হয়ে যায়, যে তারা কি করে যে আরে একটা পেপার আমি করছি, একসাথে 3-4টা জার্নালে সাবমিট করলাম, যেটার সাথে আমার আগে রিভিউ যাবে, তাহলে আমার তার সাথে সাথে তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। আর দুইটা আমি তো জানি না আমার পেপারটা অ্যাকসেপ্ট হবে কিনা। এই জিনিসটা করিয়েন না। আপনি যখন একটা পেপার লিখবেন, একসাথে একটা জায়গাতে শুধু সাবমিট করবেন, ওই কাজটা অন্য জায়গায় আর করবেন না। তারপরে আপনি প্লেগারিজম চেক করবেন, যে আপনি কারো জিনিস কপি করতেছেন কিনা আপনার নামে। যে আপনি কোনো জিনিস কপি করলে অবশ্যই প্রপারলি সাইটেড করবেন কাজটা, যে এই কাজটা আমি এই জায়গার সাথে আমার অ্যালাইন্ড, অথবা এই জায়গা থেকে আমি কপি করছি। আপনার আমি বাংলাদেশে যেমন অনেক সিনিয়র মানুষজন এখনো মানে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, মামুন তুমি তো একা একা কাজ করো, তো আমাদেরও পেপারে দুই একটা নাম টাম দিও, খালি একা একা পেপার করলে হবে? কিন্তু আলটিমেটলি ওনার কোনো কন্ট্রিবিউশন নাই আমার কাজে। চাইলে তো আমি আমার কাজে ওনার নামটা দিতে পারি না। মানে উনি আমাকে কি কন্ট্রিবিউট করছে আমার সায়েন্সে? তো এই জিনিসগুলো যাতে না হয়, ইমপ্রপার অথর কন্ট্রিবিউশন। যেমন বাংলাদেশে আমি অনেককে চিনি, যে ধরেন যে একসাথে কাজ করলে কি করে, যে বন্ধু তুই তোর পেপারটা পাবলিশ করবি, আমার নামটা একটু দিয়ে দিস তো। অথবা অনেকে বলে আরে তুমি এই কাজটা করছো, অথবা মানে যেটা গেস্ট অথর বলে, ঘোস্ট অথর বলে আর কি, যাতে এগুলো না হয় আর কি। মাঝে মাঝে আমি বাংলাদেশে দেখছি, যেমন এক এক প্রফেসর আমাকে ধরেন যে একটা থিসিস ইভালুয়েট করতে দিছে। তা আমি দেখি যে ওখানে ওরা একটা এক্সপেরিমেন্ট করছে এরকম, যে পুকুরের মধ্যে তারা গোবর দিচ্ছে, গোবর দিয়ে তারা মাছের গ্রোথ দেখছে, যে কাউডাং এর ইফেক্টটা কি। তো তারা ডাটাগুলো এভাবে প্রেজেন্ট করছে যে গোবরের সাথে মাছের প্রোডাক্টিভিটি একবারে R² 1 চলে আসছে। মানে তাদের ডাটাগুলো একবারে লিনিয়ারলি কোরিলেট করে ফেলছে একবারে। তো আমি বললাম যে ইটস কমপ্লিটলি ইম্পসিবল মানে মেথড। আপনি পুকুরে যদি এই এক্সপেরিমেন্টটা করে থাকেন, গোবরের সাথে মাছের গ্রোথের লিনিয়ারলি কোনো সম্পর্ক নাই। তা আবার পুকুরের মতো জায়গা, আপনি যদি ট্যাঙ্কে করতেন, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। তাও হয়তো কিনা সন্দেহ। তো বাংলাদেশের ডাটা মানুষজন অনেকেই ফ্যাব্রিকেট করে, অনেকে ফলসিফাইড ডাটা প্রেজেন্ট করে, যে জাস্ট ভালো রেজাল্ট দেখানোর জন্য, যাতে এই জিনিসগুলো না হয়। আর আপনি যদি কোনো মানে অ্যানিমেল নিয়ে কাজ করেন, সেটা অবশ্যই আপনি সায়েন্টিফিক কোড গুলো দেখবেন, যে যেমন পৃথিবীতে এখনো আপনি হিউম্যানের উপরে সাথে সাথে এক্সপেরিমেন্ট করতে পারবেন না, এটা অ্যালাউড না এখনো। আপনি হিউম্যান সেল নিয়ে সাথে সাথে এখনো কাজ করতে পারবেন না। যেমন আমি একজন জানি যে কোরিয়াতে এক প্রফেসর কাজ করতেছিল, যে মানুষের হিউম্যান মানে মানুষের সেল নিয়ে উনি মানুষের অর্গান ডেভেলপ করার ট্রাই করতেছিল, যেটা এথিক্যাল না। মানে আপনাকে অনেকগুলো স্টেপ পার হতে হবে। প্রথমে আপনাকে লোয়ার এনিমেলে করতে হবে, হাই এনিমেলে করতে হবে, তারপরে কোডেটে করতে হবে, তারপরে আপনি মানুষের সাথে করতে পারবেন। তো উনি কি করছে, লোয়ারে করছে, হায়ারে করছে, হায়ারের পরে থার্ড স্টেপ না করছে, সরাসরি হিউম্যান সেল নিয়ে কাজ করছে। তো দেখে যে হিউম্যান সেল নিয়ে কাজ করে আসতেছে, এবং উনি নোবেল লরিয়েটের জন্য নমিনেটেড হয়েছিল। পরে যখন ওর কাজ ইভালুয়েট করা দেখা গেছে, আরে উনি তো সায়েন্সের এই ম্যাথোডোলজিটা ফলো করে নাই, উনাকে সাথে সাথে ওনার চাকরিও গেছে, ওনার সায়েন্টিফিক ক্যারিয়ারের যতগুলো পেপার ছিল সবগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, এবং উনাকে সায়েন্টিফিক কমিউনিটি থেকে ডিসিমিনেট করা হয়েছে, এবং পরবর্তীতে ওই সায়েন্টিস্টটা সুসাইড করছে কোরিয়া থেকে। এটা জাপানেও হয়েছে। কারণ আপনি যদি সায়েন্সে আসবেন, তার মানে কি আপনি সায়েন্সে থাকবেন? ইটস 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 লাইফ লং প্রসেস আপনার। এরকম না যে আপনি 2 বছর কাজ করলেন, করার পরে আপনি আর করবেন না। আপনি যখন সায়েন্সে আসবেন, তখন আপনি গবেষণা করবেন, আপনি পিএইচডি করবেন, আপনি প্রফেসর হবেন, আপনি যে কোনো রিসার্চ ইনস্টিটিউট থাকবেন, আপনি যে কোনো সায়েন্টিফিক কোম্পানিতে জয়েন করবেন, আপনি আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমিউনিটি থাকবেন। তো তার মানে কি এটা আপনার সাথে লাইফ লং থাকবে। আপনি যদি ডিসঅনেস্ট হন, আপনার জীবনের এক পর্যায়ে না এক পর্যায়ে আপনি ধরা পড়বেনই। তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা যাতে না হয় আর কি। ধরেন যে আমি এরকম দেখছি, যেমন আমার সাথে হয়েছে কিরকম, যে ক্যাম্পাস থেকে, যেমন হাজিগঞ্জ থেকে এক বড় ভাই আমাকে ওনার
স্টুডেন্টের একটা ম্যানুস্ক্রিপ্ট দিছিল যে মামুন তুমি এই কাজটা আমার লিখে দাও পেপার আগে, তো আমি লিখে দিচ্ছি। আমার লিখে দেওয়ার পরে আমি দেখি কি যে পেপারটা পাবলিশড হয়ে গেছে, আমার আর ওখানে নাম নেই। বাট এথিক্যালি আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, বাট আমি আর যাই না, যে যেহেতু ক্যাম্পাসের বড় ভাই। পরে উনি আমাকে পরে মানে অনেক নক দিল, আমি আর ওনার সাথে কথাই বলিনি, এবং উনি বললে আমি বলে দিই যে মানে মুখের উপর বলে দিই যে আপনি কমপ্লিটলি একটা ডিসঅনেস্ট পারসন। তো ডিসঅনেস্ট ব্যক্তির সাথে কাজ করাটা খুবই মুশকিল। তো এই বিষয়গুলো খুবই আহ মানে ধরেন যে যাতে মানে আপনারা মেনটেন করেন। যেমন এই যে রিসেন্টলি এই এই কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটা গ্রুপের অনেকগুলো পেপার সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট থেকে রিট্রাক্ট হয়েছে। এইগুলো পেপার ধরেন যে বাংলাদেশের এবং সৌদি আরব থেকে এবং ব্রাজিলিয়ান, এরা সব মিলাই কিছু পেপার পাবলিশ করছিল সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্টে। তাদের পেপার গুলো খুবই পাবলিশড হইতো। তারা পরবর্তীতে এডিটর দেখছে যে তারা রিভিউ প্রসেসটাকে তারা মিসলিড করছে। মিসলিড করে দেখছে যে এটা তারা মানে হয় না, পরে পেপার গুলো এই কিছুদিন আগে রিট্রাক্ট হয়েছে। আপনি দেখেন যে আপনি একটা পেপার পাবলিশ করলেন এত কষ্ট করে, করার পরে আপনার সায়েন্টিফিক ডিসঅনেস্টির কারণে আপনি তখন ইন্টারন্যাশনালি মানুষজনের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছেন যে আপনি ফলস একটা কাজ করছেন। আমাদের বাংলাদেশের মানুষজন মানে আমরা, আমাদের তো বাই বন্ড বাই ব্লাডে আমরা তো ডিসঅনেস্ট। তো আমাদের ধরেন যে মানে উম, মানে ব্রেনে অথবা ইমোশনে অথবা পার্সোনালিটিতে অতটা হিট করে না, যতটা আবার বাইরের দেশের মানুষজনের কাছে হয় আর কি। লাইক এ যে জাপান, সাউথ কোরিয়া, ইউএসএ তে যদি এরকম কোনো মানে সিনিয়র সায়েন্টিফিক প্রফেসরের সাথে হয়, তাহলে এরা সুসাইড করে, অথবা তারা তখন একবারে মানে বনবাসে চলে যায় যেটাকে বলে আর কি। এই জিনিসগুলো খেয়াল রাখেন আপনারা আর কি। তো আমার কথা এই পর্যন্ত। এখন আপনাদের যদি মানে কারো কোনো কথা থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, তো আমার সাথে আপনারা মানে বলতে পারেন আর কি। আমি আপনাদের সাথে আধা ঘন্টা আরো কথা বলতে পারবো। ত্রিদীপ সরকার ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আমার পরে বলে আমি চিটাগাং ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে ফিজিক্সে আছি। বাট আমি হচ্ছে ইউনিভার্সিটি আসার আগে আমার রিসার্চ গবেষণা সম্পর্কে একদমই ধারণা ছিল না। আমি ফার্স্ট ইয়ার থেকে রিসার্চ পেপার পড়া শুরু করি অ্যান্ড আমি আমার এরিয়া অফ ইন্টারেস্টটা পাওয়ার চেষ্টা করছিলাম যে কোনটা আমি যেতে পারি। তো লাস্ট আমার মনে হয় যে আমি আমার এআই অথবা মেশিন লার্নিং এর উপর আমি যেগুলো দেখছি, এই রিলেটেড যেগুলো দেখছি, এরিয়া অফ ইন্টারেস্ট এখনো সিলেক্ট করতে পারিনি, বাট এগুলোর উপর যে পেপার গুলো দেখি এর উপর আমার ইন্টারেস্ট খুঁজে পাই। এখন আমি যদি আমার ডিপার্টমেন্টের কোনো প্রফেসরের স্যারের আন্ডারে করতে চাই, তাহলে তো আমি আমার এরিয়া অফ ইন্টারেস্টে করতে পারছি না। তো আর এখন আমি শুনেছি যে ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করা যায়, বাট আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। তো আহ, আমি কি নিজ থেকে অথবা নিজে টিম গঠন করে স্টুডেন্টদের সাথে অথবা পরিচিতদের সাথে গঠন করে করতে পারি, এবং সেক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? নাকি আমার ট্র্যাডিশনালি আমার স্যারদের সাথে কন্ট্যাক্ট করে তাদের মেন্টরশিপে আমার স্যাররা যেগুলো করছে তাদের আন্ডারে যাওয়া উচিত? না না, ওইরকম না। তোমার যে তুমি ইন্ডিপেন্ডেন্টলি গবেষণা করতেই পারো, এটা কোনো ব্যাপার না। বাট আমি যেটা বারবার কনসার্ন আর কি, যে ধরো যে তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করবা, তো ধরো যে তুমি হয়তো বা ইন্ডিপেন্ডেন্ট তোমার ফ্রেন্ডদের সাথে তুমি গবেষণা করলা, কিন্তু মানে যেটা আমরা ইয়াং বয়সে যেটা হয় কি যে আমরা শুধু মানে কোয়ান্টিটির দিকে ফোকাসড করি আর কি। তো তুমি যদি অনেস্ট হইতে ভালোভাবে রিসার্চ, এবং তুমি যেটা করতে পারো কি, ধরো তুমি একটা গবেষণা করলা, তো তোমার সাথে ধর একটা এআই মেশিন লার্নিং নিয়ে কাজ করলা, তখন তুমি অবশ্যই পাবা যে বাংলাদেশের কোনো না কোনো প্রফেসর অথবা তোমাদের চিটাগাং ইউনিভার্সিটি বলো, আদার্স বলো, যে সিনিয়ররা যারা বাইরে আছে তোমার ডিসিপ্লিনের অথবা আদার্স ডিসিপ্লিনের, যে তাদেরকে দিয়ে তোমার কাজটা তুমি যখন লেখলা ম্যানুস্ক্রিপ্টটা, তখন তুমি তাদেরকে দিয়ে ইভালুয়েট করাতে পারো, তাদের কমেন্ট জানতে পারো যে ভাই আমি এই কাজটা করছি অথবা স্যার আমি এই কাজটা করছি, তো আপনি যদি একটু ফিডব্যাক দিতেন। তো মানুষজন সায়েন্সে এগুলো ভলেন্টারি কাজ করে। আমি যেমন প্রচুর ভলেন্টিয়ারি মানে মানুষজনকে এমনিতে কাজ করে দিই। ধরেন না যে কেউ যদি চায় যে ভাই আমার এই কাজটা একটু দেখে দিয়েন, তো তো এই জিনিসটা আমার কতটা অথেন্টিক হয়েছে কতটা হয় না, তো এই কাজগুলো করে। এবং তুমি যেটা বললা যে তুমি তোমার একটা গ্রুপ ফর্ম করতে পারো বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আহ আই হোপ যে তুমি পাবা।
অথবা বাইরে যারা আছে, পাবা তুমি এআই মেশিন লার্নিং এ যারা কাজ করে। আচ্ছা ভাইয়া, তো আপনি আমাকে বললেন যে আমি যখন একটা কাজ করব অথবা আমি হয়তো একটা কাজ নিয়ে কিছু মানে এগিয়ে গেছি, তারপরে হচ্ছে আমি আহ মানে এই সেক্টরে বিভিন্ন যে প্রফেসর অথবা বাইরে যারা কাজ করছে আমি তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি। এখানে অথবা তুমি আমি শুরুতেই করতে পারো, ধরে নাও যে তোমার ক্যাম্পাসের কম্পিউটার সায়েন্সের একজন ইয়াং প্রফেসর আছে, তো ধরে তুমি বললা যে স্যার আমি তো এটা নিয়ে আমি তো বে অফ বেঙ্গল নিয়ে কাজ করতে চাচ্ছি। লাইক এটা ধরে নাও বে অফ বেঙ্গলে তুমি ক্লোরোফিলে এস্টিমেট করতে চাচ্ছ, মডিস অথবা একোয়া অথবা ল্যান্ডসেট সেন্টিনেল-2 স্যাটেলাইট দিয়ে, যে স্যার আমি সেখানে মেশিন লার্নিং অ্যালগরিদম ডেভেলপ করতে চাচ্ছি। তো আপনি মানে আপনার কি চিন্তাধারা, আপনি যদি একটু গাইডলাইন দিতেন, অথবা তুমি কিভাবে কাজটা করতে চাচ্ছ ওটা তুমি শেয়ার করলা। তারপরে ধরে নাও যে দুইজনে মিলে মানে তুমি কাজ করলা, অথবা তোমার সাথে যদি তোমার ফ্রেন্ড সার্কেল থাকে তাদের সাথে একসাথে কাজ করলা। মানে আমার কনসার্নটা হচ্ছে কোথায়, যে তুমি প্রফেসরকে না জানাইও তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ইন্ডিপেন্ডেন্টলি গবেষণা করতে পারো, বাট যাতে সায়েন্টিফিক ইন্টিগ্রিটিটা থাকে। মানে রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, ম্যানুস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, কিভাবে প্রপার সাইটেশন করতে হয়, কিভাবে প্রপার অ্যাকনোলেজমেন্ট করতে হয়। লাইক এই যে ধরে নাও যে তুমি একটা ম্যানুস্ক্রিপ্ট লিখছো, তো তুমি ধরে নাও যে এআই টুলের হেল্প নিচ্ছ, লাইক এই যে চ্যাট জিপিটি। এখন তুমি ধরো যে অ্যাকনোলেজমেন্টে লিখবা যে মাই রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট ওয়াজ ইনিশিয়ালি, লাইক এই যে এভাবে বলবা যে আমি আমার রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট করার ক্ষেত্রে আমার ইনিশিয়ালি কোড অথবা ইনিশিয়াল রাইটিং এর ক্ষেত্রে আমি চ্যাট জিপিটির হেল্প নিয়েছি। অথবা তুমি এখনো লিখবা যে আমি অমুক রিসার্চটা করার সময় আমি আমার অমুক ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিছি, অথবা অমুক ইনস্টিটিউটের কাছ থেকে হেল্প নিছি। তুমি যেটা মানে অনেস্ট, যেটা মানে অ্যাকচুয়াল জিনিস তুমি সেটাই যাতে ম্যানুস্ক্রিপ্টে বলো আর কি। মানে অনেক সময় আমরা ফ্যাব্রিকেট করে বলি আর কি, যে মানে একটু নাম দেখানোর জন্য, যে অথবা ধরেন যে আমি একটা জিনিস একজনের কাছ থেকে হেল্প নিছি, আমি ওটার মানে এখন অনুযায়ী করি নাই। আচ্ছা ভাইয়া, তো আম- আমি এটা অ্যাকনোলেজ করছি যে মানে যখনই হোক, সেটা ফার্স্ট থেকেই হোক অথবা আম, মানে আমি কাজটা শুরু করার পরে আমি যদি পারি তাহলে তো অবশ্যই আমি কারোর আন্ডারে অথবা কারোর সাথে সিনিয়র কারোর সাথে কোলাবরেট করে করার চেষ্টা করব। বাট সাপোজ আমি আমি পাচ্ছি না, আমার গ্রুপে জাস্ট হচ্ছে মানে আমার কোয়ালিটি সম্পন্ন আমার কিছু ফ্রেন্ড তো এরকম আছে। তো আমি এই মানে বুঝতে পারছি না যে আমি কাজটা কিভাবে শুরু করব, আমি লেখাটা কিভাবে শুরু করবো, আমি কোন টপিকস এর উপরে শুরু করব। আমি তো পড়তে দেওয়া হচ্ছে বুঝছি, বাট কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি মানে করবোটা কি অথবা স্টার্টটা করবো কিভাবে। এখন তুমি তো নিশ্চয়ই তুমি যেহেতু এআই নিয়ে মেশিন নিয়ে কাজ করতে চাচ্ছ, তাই না? তুমি কি বললা যে কোন ডিপার্টমেন্টে আছো জানি? ফিজিক্সে আছি। ফিজিক্সে, তাই না? তো ধরে নাও যে ফিজিক্সে তো প্রচুর, ধরে নাও যে বাংলাদেশে ভালো ভালো কাজ হয়, আমি যতটুকু জানি ঠিক এটা আর কি। আহ আমার মনে হয় যে তুমি ফিজিক্সের সাথে ধরে নাও যে তোমাদের যে ডিপার্টমেন্টের যে প্রফেসররা আছে সিনিয়ররা, আমার মনে হয় যে তুমি চাইলেই পারবা আর কি। মানে কারো কাছে অ্যাপ্রোচ করলে কেউ ফেরত দিবে না, আমার মনে হয় যেটা। তোমাকে মানে রিচ আউট করতে হবে, মানে সাথে সাথে গেলে যে সাথে সাথে কেউ হ্যাঁ হয়ে যাবে, রাজি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, বাট রিচ আউট করতে হবে আর কি। তুমি সিনিয়র প্রফেসরদেরকে না গিয়ে যারা রিসেন্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদের সাথে বিষয়টা নিয়ে কনসাল্ট করতে পারো। কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা, তারা তো ইয়াং হয় আমাদের মতো, অথবা রিসেন্টলি পিএইচডি করে আসছে, তো তারা খুবই এনথুজিয়াস্টিক হয় এবং কাজ করতে চায় আর কি। আমি যতটুকু দেখছি আর কি, সিনিয়র প্রফেসররা ওভাবে কাজ করতে চায় না। তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের সাথে কনসাল্ট করতে পারো, মানে যে কোনো জায়গায় আর কি। জি ভাই। ভাই, হ্যাঁ রাজন। আমরা যারা দেশে স্টুডেন্ট আছি, যারা টুকটাক কাজ করতে চাই বা করি, হুম, তো আমাদের কাজগুলো তো ভাই তেমন খুব একটা এক্সট্রা অর্ডিনারি হয় না। আমাদের নিজেদেরও কিছু লিমিটেশন আছে, প্লাস আমাদের এনভায়রনমেন্টের কিছু লিমিটেশন আছে। তো কিন্তু আমাদের শহরে একটা রিসার্চ করার একটা অন্যতম উদ্দেশ্য থাকে, বলতে গেলে বর্তমানে এটা আরো অনেক বেশি যায়। হ্যাঁ, আমরা হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাব যে কোনো দেশে। হুম, হুম, কিন্তু যখন আমরা আমাদের প্রফেসরদের প্রোফাইল একটু ঘাটাঘাটি করি, তখন দেখি যে তাদের as usual খুবই স্বাভাবিক যে তাদের প্রোফাইল অনেক হাই। তাদের কাজগুলা মানে এমন এমন কাজ আছে যেগুলো আমরা কোনোদিন নামও শুনি নাই, কিন্তু সেই
জাস্ট হয়তো বা আমাদের ডোমেইনে যে হ্যাঁ আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করি বা ডিপ লার্নিং নিয়ে কাজ করি, সে হ্যাঁ উনিও মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করে, শুধু এইটুকুই হয়তো আমরা মিল পাই, তাছাড়া আর কিছুই মিল পাই না। কারণ আমি সাপোজ আমি যে টুকটাক কাজ করি, আমার কাজ এই ক্লাসিফিকেশন, এস্টিমেশন, প্রেডিকশন এখানেই সীমাবদ্ধ। এর বাইরে আমি কিছু জানি না, কিছু করার আমার সুযোগও হয় না। কারণ আমি যাদের কাছে যাই মেন্টরশিপের জন্য, টিচার হোক সিনিয়র হোক, তাদের কাজও মোটামুটি এই ধাঁচেরই হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রফেসরদের কিভাবে অ্যাপ্রোচ করতে পারি যে তাকে আমাদের ডেডিকেশনটা বা আমার ইন্টারেস্টটা বোঝাতে পারি? ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে পৃথিবীর সবাই জানে যে বাংলাদেশে কি পরিমাণ গবেষণা হয় এবং বাংলাদেশে কি অপরচুনিটি আছে। এই কারণেই কিন্তু বাইরের দেশে যারা ডেভেলপ কান্ট্রি, তারা কিন্তু বাইরে থেকে স্টুডেন্ট নেয়। এই কারণেই আমেরিকার মতো জায়গা, জাপান, কোরিয়া, ইউরোপের মতো জায়গায় ডিইআই, ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন প্রোগ্রাম থাকে। এই কারণেই আমাদের মতো ল লেভেল স্টুডেন্টদেরকে বাইরের প্রফেসররা হায়ার করে, যে যাতে পৃথিবীটা সবার জন্য সমান হয়। হ্যাঁ, তুমি যখন লিখবা ওই প্রফেসরও জানে যে হ্যাঁ এর কাজ। যেমন আমি আমার কথা বলি, যখন আমি 2015 সালে রাজধানী থেকে বের হই, এখন তো তোমরা অনেক ফাস্ট। আমি যখন 15 সালে বের হই, কোনো শিক্ষকও মানে আমরা শুধু এটাই জানতাম যে তখন পর্যন্ত যে বাইরে শুধু কারা যেতে পারে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা শুধু যেতে পারে, ছাত্র অবস্থায় কেউ বাইরে আসতে পারে না। আমি অতটুকুই শুধু শুনছি, আমি কোনো শিক্ষকের কাছ থেকে হেল্প পাইনি। তো আমার নিজের সেলফ মোটিভেট ওইটাই, আমি এবং আমার বন্ধু আরিফ, সে এখন লুইজিয়ানাতে পিএইচডি করতেছে। তো আমরা দুজনে বললাম, কি করলাম যে আমরা ঢাকায় চলে আসলাম অনার্স শেষ করে। তো আমরা তখন ঢাকা থেকে, যেমন আমার টার্গেট ছিল যে আমি কোরিয়াতে লেখালেখি শুরু করব। তো আমি রাজন 2015 সালে, তখন তো ওয়াইফাই ছিল না, আমি জিপির মডেম নিয়ে কোরিয়াতে 1250 প্রফেসরকে মেইল করছি। 1200 প্রফেসরকে ইমেল করছিলাম। তার মধ্যে আমি মাত্র 50 প্রফেসরের ইমেল ব্যাক পাইছিলাম, বাকিগুলোর ইমেল ব্যাক পাইনি। কারণ আমি জানি যে মানে আমার রিপ্লাই আসবে না। তো 47 এর মধ্যে আমার 50-র মধ্যে 47 আমাকে বলছিল যে তোমার সাথে আমার রিসার্চ অ্যালাইন যায় না, তুমি ফিট না, তোমাকে আরো এগুলো ইমপ্রুভ করতে হবে। বাট 3টা আমি পজিটিভ রেসপন্স পাই। তার মধ্যে থেকে আমার একটাতে স্কুল, দুটাতে অ্যাডমিশন হয়, আমি তখন একটাতে চুজ করে চলে যাই। এবং আমার যে মানে মাস্টার্স পিএইচডি সুপারভাইজার ছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে প্রফেসর তুমি আমাকে নিয়েছিলে কেন? কারণ আমি যখন 2015 সালে বের হই, আমি হাজিদানে সে 5 বছর 1 মাস থাকা অবস্থায় কোনোদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয় নাই, কোনোদিন এক্সেল ইউজ করি নাই। কারণ আমাদের সুযোগই ছিল না, আমাদের কোনো টিচাররা শেখায় নাই। তখন এতটা বাজে অবস্থা ছিল, কারণ লাগে নাই কোনোদিন। তখন আমার প্রফেসর বলছে যে মামুন, আমরা যারা একাডেমিতে থাকি আমাদের একটা এইমই থাকে, একটা ডেভেলপই থাকে, দোজ পিপল আর আন্ডার রিপ্রেজেন্টেটেড, অথবা তোমার লয়ার ক্লাস থেকে বাইরের দেশে যাদের অপরচুনিটি নাই বাট তারা অ্যাভেল করতে চায়, তাদের মোটিভেশন আছে, আমরা এই জন্য তাদেরকে নেই আর কি। এটা সবাই নেই। যেমন আমার এখন কারেন্ট পোস্টডক, তুমি চিন্তা করো যে আমি ব্যাচেলর হচ্ছে ফিশারিজে, আমি মাস্টার্স পিএইচডি করছি এনভায়রনমেন্টাল ইকোলজিতে, আমি এখন পোস্টডক করতেছি কি স্যাটেলাইট রিমোট সেন্সিং বা মেশিন লার্নিং। আমার পিএইচডি তে আমি এই কাজ জাস্ট খালি একটা প্রজেক্ট করছিলাম। এবং আমার পোস্টডক আমি সেম কোশ্চেন হায়ার করছিলাম, মানে করছিলাম আমার এখানে আসার পরে, যে তুমি আমাকে কেন নিছো, কারণ তুমি তো আরো অনেক লোক পাইছিলে আমি যতদূর জানি। পরে সে আমাকে বলছে যে মামুন, হোয়াট আই হ্যাভ সিন টু ইউ, আই হ্যাভ সিন ইউর মোটিভেশন, যে ইউ ওয়ান্ট টু লার্ন। মানে অনেক মানুষের কি মানে মানে এখানে ক্লাসিফাইড আছে, মানে আমার প্রফেসরের যে মানে মোটিভ, সে তার কথা হচ্ছে যে একদম জানে আমি তাকে কেন নিব। আমি যদি যে জানে না তাকে যদি আমি নেই, তাহলে আমি একটা কন্ট্রিবিউট করলাম, যে একটা মানুষ জানলো, সে আরো 10 জনকে জানাবে। যেমন আমাদের 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 ল্যাবে আমরা একজন শ্রীলঙ্কান স্টুডেন্টকে নিয়েছি, একটা মেয়েকে। সে জাস্ট শ্রীলঙ্কা থেকে ফিশারিজে অনার্স করছে, মানে ওদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ফিশারিজ এন্ড অ্যাকোয়াটিক সায়েন্স। সে জাস্ট আন্ডার গ্রেড করছে, মাস্টার্সও করে নাই, কোনো পেপারও নাই, কিচ্ছু নাই। জাস্ট খালি আইএলটিএস দিছে, দিয়ে 7 পাইছে। আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, আমরা অনেকগুলো স্টুডেন্টের ভাই বানিয়েছি। নিয়ে মনে হয়েছে মেয়েটা খুবই মোটিভেটেড, সে কাজ শিখতে চায়, সে সার্ভাইভ করবে। ওইটা বেসিসে তাকে পিএইচডি তে হায়ার করা হয়েছে, নাথিং এলস। একজন প্রফেসর যখন তোমার সাথে কথা বলে, তোমার মোটিভেশনটা দেখে, তোমার এনথুজিয়াস্টিকটা দেখে, যে তুমি কতটা এনথুজিয়াজম, তুমি কতটা কাজ করতে চাও, নাথিং এলস। জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ তানভীর, তোমার মনে হয় রেস করছো, তুমি কিছু বলবা?
হ্যালো। হয়তো তানভীর ভাই লাইনে নাই, যদি অন্য কারো কোনো কোশ্চেন হ্যাঁ, থাকে। হীরক দাস মানে কারো কারো যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা বলতে পারেন আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মোহাম্মদ মাহবুব হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ভাই আমি রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড, বিশেষ করে ক্লিনিক্যাল ফার্মেসি বা এই টাইপের। কিন্তু এখন মানে আপনার কোন ছাড়ের সাথে বা কিভাবে এটা নিয়ে আগাবো এটা বুঝতেছি না। এখন ফার্মাসি তো খুবই চমৎকার সাবজেক্ট, পৃথিবীতে আসলে মানে ডিমান্ড তোমাদেরই, সত্য কথা বলতে। মানে ইফ ইউ কাম টু ইউএসএ ইউ গাইস হ্যাভ এ লট অফ অপরচুনিটিজ, লট অফ ফান্ডিং, এন্ড ইউ ক্যান আর্ন অ্যানুয়ালি লাইক 200K। তো সেটা হচ্ছে কি যে তুমি তো মানে এমনিতে অনেক আগায় আছো, তো সেক্ষেত্রে তোমার আশেপাশে ধরে নাও যে তোমার ল্যাব অবশ্যই আছে, তোমাদের টিচার অবশ্যই আছে, তাদের সাথে একটু কনসাল্ট করো যে তুমি ফার্মাসির কোন ধরনের কাজ করতে চাও। তুমি ক্লিনিক্যালে আসতে চাও, না কম্পিটিশনাল ড্রাগ ডিসকভারিতে যেতে চাও, না মেকানিস্টিক ড্রাগ ডিসকভারিতে যেতে চাও। তো এই বিষয়গুলো তুমি যদি ডিফাইন করে ফেলো তাহলে আমার মনে হয় যে তুমি ভালো করবে আর কি। মানে যে যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানেরই যারা প্রফেসররা আছে, বিশেষ করে ইয়াং যারা এনার্জেটিক মানুষ আছে, তাদের সাথে আপনারা কাজটা শুরু করতে পারেন আর কি। এটাই বেস্ট হয় আমার কাছে মনে হয় আর কি। ভাইয়া এই এখন অপরচুনিটি ছাড়া আর অপরচুনিটি নাই আসলে বাংলাদেশের জন্য। ভাইয়া এখন আপনার বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা চলতেছে। আমি রিসেন্ট কয়েকটা পেপার পড়লাম, সেখানে আপনার বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে মোটে 6টা নিয়ে কাজ করা হয়েছে। তো এইটা মেবি সার্ভেয়ার টাইপের রিসার্চ হয়েছে। তো এইটা নিয়ে কিভাবে আগানো যায় এই সম্পর্কে যদি একটু কাইন্ডলি কিছু আইডিয়া দিতেন। কারণ আমি তো ফার্মাসি ডিপার্টমেন্টের আসলে ছাত্র না, এবং আমি তো জানিও না আপনাদের কাজের প্যাটার্ন গুলো কি ধরনের। তো যেহেতু আমি যেটা বললাম যে আপনি যে বললেন যে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 6টা ডিস্ট্রিক্ট কাজ করা হয়েছে, তো সেম কাজে আপনি ধরেন যে আপনার তো মানে ডাটা গ্যাপ আছে, তাই না? ধরেন যে আপনার এমপিরিক্যাল স্টাডি গ্যাপ আছে বাকি আরো 40টা ডিস্ট্রিক্টের মধ্যে। তো আপনি বাকি ডিস্ট্রিক্ট গুলো নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে পারেন। জি স্যার। তো আমার মনে হয় এটা নিয়ে স্যারদের সাথে কনসালটেন্সি করলে মানে বেটার হবে। হ্যাঁ, আপনার ফিল্ডে যারা আছে তারা আপনাকে বেটার বলতে পারবে আর কি, আপনার যে শিক্ষক যারা আছেন। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার ইন্ডিপেন্ডেন্ট যেটা বলে যে রিসার্চ টাইপের, তো আমি যদি এটা নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা গ্রুপ করলাম, গ্রুপ করে ডাটাটা কালেক্ট করলাম, তো পরবর্তীতে এটা তো সুপারভাইজ করা লাগবে। তো এটা স্যারের সাথে আপনারা যদি এই কাজটা করেন তাহলে ধরেন যে আপনারা মানে যে কোনো সুপারভাইজার আপনারা পেয়ে যাবেন। মানে হেল্প করার জন্য মানুষজন প্রচন্ড আছে বাংলাদেশে, অনেকেই হেল্প করতে চায়। বাট সত্য কথা বলতে আপনারা যারা ইয়াং আছেন না, তো অনেকেরই একটু লেগে থাকার মানে মন মানসিকতাটা কম। যেমন আমি বলি, আহ হাজিদান এসে আমার সাথে 2-3 জন ছেলে মেয়ে যোগাযোগ করছিল। তো আমি আমার কষ্ট করে 2-3 ঘন্টা কষ্ট করে আমি তাদেরকে একটা কোশ্চেনার ডেভেলপ করে আমি পাঠাইলাম যে তারা কাজ করবে। তো ওই যে 2-3 ঘন্টা আমি কষ্ট করে তাদেরকে পাঠাইলাম, ওটা আমার ওয়েস্ট অফ মানে টাইম। তারা আমাকে তারপরে কনসাল্ট করে, আমি জানতে চাইছি কি অবস্থা, তারা কিছুই জানে না। তো এই কারণে না যারা মানে হাইলি, ওই যে বারবার যেটা আমি বলেছি, হাইলি মোটিভেট না হলে মানুষজন হেল্প করতে চায় না। আপনি একজনকে বলবেন, বলার পর একজন আপনাকে সময় দিবে, ব্যাপারটা এরকম না। এই যে আপনাদের কাছে সময় দেওয়ার জন্য আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আমার টাইমটা বের করার জন্য। কারণ জি আই হ্যাভ স্যার। এ ফ্যামিলি, জি স্যার। কারণ আমার প্রত্যেকটা মিনিটের দাম আছে। এখন ধরেন যে একজন মানুষ আপনার সাথে কাজ করবে, এখন আপনি ধরেন যে পরে মাঝখানে বললেন যে আমরা আর পারতেছি না, এটা না ওটা না, জাস্ট খালি প্রথমে একটু মনে হইলো, মনে হওয়ার কারণে একটু মানে কাজ করলেন, বাট পরে আর নাই, তখন আর মানুষজন এই কারণে হেল্প করতে চায় না, ইয়াং পিপলদের। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই ওই যখন প্রফেসররা, আপনি একটু আগে যে বললেন মানে প্রফেসররা মেনলি ভাইভা নেওয়ার সময় মানে মোটিভেশনটা বেশি ফোকাস করে মানে স্টুডেন্টদের প্রোফাইলটা তো দেখে ম্যাচ করলে, তো এখন এই ক্ষেত্রে যখন ইন্টারভিউ কল করে তখন স্টুডেন্টরা কিভাবে মানে ভাইভাটা টেস্ট করা উচিত, এক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কিনা, বা আমি মোটিভেশনটা আমার কিভাবে দেখাতে পারি? আমার রিসার্চ যেটা একটা তো মাস্টার্স এর সময় একটা রিসার্চ করছি, তো ওটা নিয়েই বলবো, বা কিভাবে ওনাদেরকে আমি মোটিভেট
ইমপ্রেস করতে পারি। এক্ষেত্রে যদি আপনার কোনো সাজেশন থাকলে দিলে ভালো হতো আর কি। মোটিভেশনটা বলতে কি, আপনি যখন কথা বলবেন না, ধরেন যে তখনই মানে যারা অপর প্রান্তে থাকে তারা আপনাকে ডিফাইন করে ফেলে যে আপনার মোটিভেশনটা কেমন। এটা তো একটা ইনার ব্যাপার। ধরেন যে আপনি কাজ করছেন অন্য নিয়ে, বাট অন্য ফিল্ডে আপনি ধরেন যে এখন আসতে চাচ্ছেন, তো আপনার সাথে যখন ভাইবা না হয়, তো তখনই মানে আপনার কথার অ্যাপ্রোচটা দেখেই মানুষজন বলতে পারে যে না, আপনি সার্ভাইভ করবেন, আপনি আসতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনি যে রিসার্চ করতে চান এই জিনিসটা আপনার কথাবার্তায় ফুটে উঠতে হবে। যে আপনি বলবেন যে আমি ব্যাচেলরে এই কাজটা করছি, আমি মাস্টার্সে এই কাজটা করছি, আমি হায়ার স্টাডিতে আসতে চাই, সেজন্য আমি এই পরিমাণ স্ট্রাগল করতেছি, আমি ট্রাই করতেছি একটা গ্রেট অপরচুনিটি পাওয়ার জন্য, এই কারণেই আমি আপনাদের সাথে কনসাল্ট করতেছি। এভাবে আপনি নিজেকে ফুটাই তুলতে পারেন। থ্যাংক ইউ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তানভীর, আমি হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার স্টুডেন্ট, লেভেল 4 সেমিস্টার 1, আপনার ক্যাম্পাসের ছোট ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অনেক কিছু আসলে জানতে পারলাম। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যেহেতু এগ্রিকালচার স্টুডেন্ট অ্যান্ড 4-1 বলতে গেলে অনেকটা লেট হয়ে গেছে, বাট আমি এগ্রিকালচার থেকে ভাইয়া অনেকগুলো ডিপার্টমেন্ট যেহেতু আছে, তো অনেক সাইডে কাজ করার সুযোগ আছে। তো আর আমার যেহেতু হচ্ছে যে জিআইএস রিলেটেড কিছু কাজ নিয়ে একটু আগ্রহ আছে। আর এই জিনিসগুলা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে কোন কোন দিকে আসলে ফোকাস করলে পরে ভালো হবে, অ্যান্ড সেই জিনিসটা আর এই রিসার্চ ইয়াটা আর কি জেনারেলি ধরেন যে আমি এখন যে এটা করতেছি, আর মাস্টার্সে যে কোন ডিপার্টমেন্টের দিকে গেলে পরে জিআইএস অ্যান্ড আরো যে প্রোগ্রামিং সহ যে ব্যাপারগুলো আছে এগুলোর সাথে কতটুকু মানে ম্যাচ আপ করা যাবে যাবে আর হচ্ছে অ্যান্ড আরেকটা বিষয় ভাই যে এই এই টপিকটা থেকে যদি মাস্টার্স কোন ডিপার্টমেন্টে গেলে পরে ভালো হবে, অ্যান্ড আর বাইরের যখন প্রফেসরকে আমি হচ্ছে রিচ করব তখন আহ, আমার যে সেক্টরে আমি রিসার্চ করতেছি সেটারে ভালো হবে নাকি এগ্রিকালচার তো ফার্স্ট অফ সেক্টরে রিসার্চের সুযোগ আছে। তো নাকি জেনারেলি এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে যে কোনো সাইডেই রিচ করাটা বেটার হবে। মানে আমি কি বুঝাতে পারছি খুব হ্যাঁ একটা হ্যাঁ, বুঝতে হয়তো? পারছি। হ্যাঁ, মানে তোমার চিন্তাধারা হচ্ছে কি যে এগ্রিকালচার নিয়ে তুমি জিআইএস এবং এগুলো নিয়ে কাজ করো, তো সেক্ষেত্রে তোমার যেটা মূল, আমি যেটা বুঝতে পারলাম যে স্মার্ট এগ্রিকালচার ফার্মিং নিয়ে তুমি ইন্টারেস্টেড আর কি, মানে ব্রডার আসপেক্টে আর কি। তো জি স্মার্ট জি। এগ্রিকালচার ফার্মিং এর জন্য এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বেস্ট হবে তোমার মাস্টার্স এর জন্য আর কি, হাজিদান আসে। আচ্ছা, আর ওই যে ভাই যে কোশ্চেনটা করলাম যে প্রফেসরকে যখন রিচ করবো তখন প্রফেসর যখন মানে রিচ করবা, তখন তুমি মাস্টার্সে যে কাজ করবে, ধরো যে তুমি যদি ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার এখন বের হও স্মার্ট এগ্রিকালচার ফার্মিং নিয়ে, লাইক যে সোয়েললেস এগ্রিকালচার অথবা ভার্টিক্যাল ফার্মিং নিয়ে, তখন দেখবা যে পৃথিবীর সব দেশে হর্টিকালচার, ভার্টিক্যাল ফার্মিং, স্মার্ট এগ্রিকালচার ফার্মিং নিয়ে প্রফেসররা কাজ করে, শুধু তাদেরকে অ্যাপ্রোচ করবে। কারণ তুমি তো হর্টিকালচারে মাস্টার্স করে তুমি তো আর জেনেটিক্সে, প্লান্ট ব্রিডিং এ তোমার তো এক্সপিরিয়েন্স নাই, বাট তুমি যদি হর্টিকালচারের সাথে তুমি যদি কিছু মানে মলিকুলার টুল যদি তোমার থিসিসের সময় ইউজ করে থাকো, তাহলে তুমি জেনেটিক্স এর টিচারদেরকে অ্যাপ্লাই করতে পারো। তুমি হর্টিকালচারে মাস্টার্স করে তুমি অ্যাগ্রোনমি অথবা ধরো যে প্লান্ট প্যাথোলজি টিচারদেরকেও তুমি মেল করতে পারো আর কি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে কি পার্সোনালি রিচ করা যাবে কিনা বা সেটা সুযোগ আছে কিনা, যেহেতু আপনি আচ্ছা, আমাদের পার্সোনালি, ক্যাম্পাসেরই। আচ্ছা সমস্যা নাই, তুমি নক দিতে পারো আমাকে ইমেলে, তোমার কিছু জানার থাকলে আমি ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। আদাব ভাইয়া, আমি হীরক দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগ থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, হেরক বলো। তো ভাই, আমার যে এরিয়া অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে প্লাঙ্কটোলজি, একুয়াটিক বায়োডাইভার্সিটি এন্ড হচ্ছে ক্লাইমেট নিয়ে। হ্যাঁ হ্যাঁ এখন এর পাশাপাশি হচ্ছে আমি জিআইএস এর যে ওয়াটার বডি ক্লাসিফিকেশনটা আছে ওটা নিয়েও কাজ করেছি টুকটাক। হ্যাঁ। এখন ভাইয়া এইসব নিয়ে মানে আপনার বাইরে মানে এগুলাতে আর কি মানে চাহিদাটা কিরকম, মানে এই রিলেটেড কি কি কাজ হচ্ছে এখন আর কি? বাইরে এটার চাহিদা প্রচুর। তুমি মানে তুমি তো অনেক জিনিস নিয়ে কাজ করো, মানে প্ল্যান্ট ইকোলজি যে বলতে, তুমি কি কোয়ালিটেটিভ ইকোলজি নিয়ে কাজ করছো না কোয়ান্টিটেটিভ ইকোলজি নিয়ে কাজ করছো, এটা একটা প্ল্যান্টন। আমি যদি বায়োমাস নিয়ে কথা বলি, তাহলে ক্লোরোফিল হচ্ছে দ্য সোল ইন্ডিকেটর অফ দ্য অ্যালগাল বায়োমাস। তো তুমি এটা রিমোট সেন্সিং নিয়ে এভাবে কাজ করতে পারো। আর তুমি যে কোয়ালিটেটিভ প্ল্যান্টন ইকোলজি নিয়ে কাজ করো, যে লাইক যে স্পেসিফিক তুমি ধরো যে
হার্মফুল অ্যালগাল ব্লুমস এর ইকোলজি ফিজিওলজি নিয়ে কাজ করবা, সেটা নিয়েও কাজ করতে পারো, প্রচুর কাজ হয়। জি ভাই, আমি বায়োলজিক্যাল ইন্ডিকেটর নিয়ে কাজ করছি আর কি। হ্যাঁ, তো এগুলোর ডিমান্ড প্রচুর আছে, কারণ বাইরের ডেভেলপ কান্ট্রি গুলোতে গ্রাউন্ড ওয়াটার নাই, কারণ টিউবওয়েল খুললেই পানি বের হয় না। এদের সমস্ত পানিগুলো তোমার নদী থেকে আসে এবং লেক গুলো থেকে আসে, রিজার্ভার থেকে আসে। সেহেতু অ্যালগাল ব্লুম হিউজ একটা বিগ ইস্যু এবং বিগ প্রবলেম, কারণ পানিটাকে ট্রিট করায় তো তোমার মানে সিটি গুলোতে পাঠানো হয়। তো যদি আমার একটা রিজার্ভারের মধ্যে যদি আমার হার্মফুল অ্যালগাল ব্লুম বেশি হয়, তাহলে টক্সিন তো আর এক্সট্রাক্ট করা যায় না কোনো কেমিক্যাল প্রসেসের মাধ্যমে, তাহলে ওই পানিটা আর ধরেন সাপ্লাই করা যায় না, তাহলে একটা হিউজ ওয়াটার শর্টেজের মধ্যে থাকে। তো মানে খুবই চমৎকার জিনিস এবং প্রচুর ফান্ডিং, মানে প্রচুর ফান্ডিং এটার জন্য আর কি। থ্যাংক ইউ ভাই। আমার মনে হয় রাজন আর 4 মিনিট আছে, কারো কিছু যদি থাকে বলার দে ক্যান আস্ক মি। আর সালাম নাহলে আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ যে, হ্যাঁ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে শাকিল। জি ভাই, মানে ভাই আমি ফিশারিজে একুয়াকালচারে মাস্টার্স করতেছি। তো হ্যাঁ অনেক সময় দেখা যায় যে প্রফেসরদের মেইল করলে ওনারা হ্যাঁ একটা পজিটিভ রিপ্লাই দেয়, যে বলেন তুমি নেক্সট সেমিস্টার বা কোন একটা সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশন করো, হুম, ইউনিভার্সিটি যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তখন তোমাকে তুমি ওই সেমিস্টার পর্যন্ত ডিফার করো বা ওই সেমিস্টারে তুমি জয়েন হবা। তো হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে ধরেন মানে ওই প্রফেসরের সাথে পরবর্তীতে আসলে কিভাবে কমিউনিকেশনটা মানে চালায় যাব আমরা, বা উনি সেক্ষেত্রে কি আসলে। সেক্ষেত্রে শাকিল তুমি যেটা করতে পারো যে মানে ইউএসএ তে বিশেষ করে সেন্ট্রাল ফান্ডিং দেয়, মানে ধরে নাও যে তুমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, ধরে নাও যে ওরা তুমি অ্যাপ্লাই করলা, তো করার পরে ধরে নাও যে 20টা অ্যাপ্লিকেশন আসলো, তো তার মধ্যে তারা চিন্তা করছে এই সেমিস্টারে তারা 8জনকে টিএশিপ দিবে, মানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিবে, অথবা 4জনকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিবে, যেহেতু সেন্ট্রাল অ্যাপ্লাই। তো তখন তোমার প্রোফাইল দেখে ইভালুয়েট করে তখন তারা ডিটারমাইন করে যে তুমি স্কলারশিপটা পাবা কি পাবা না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে যদি বলছে তুমি অমুক সেমিস্টার অ্যাপ্লাই করো, তার মানে কি তোমাকে অ্যাপ্লাই করতে বলছে, তুমি সেন্ট্রালি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবা। যখন অ্যাপ্লাই করবা, তো তখন তুমি প্রফেসরকে বলবা যে প্রফেসর আমি তো তোমার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি, তো তাহলে তুমি আমার অ্যাপ্লিকেশনটা লুক আফটার করিও। এভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি যখন অ্যাপ্লাই করবা, অ্যাপ্লিকেশন সময় অনেক সময় থাকে যে তুমি কার কাছে কার আন্ডারে কাজ করতে চাও ডিপার্টমেন্টে, তখন তুমি বলবা যে আমি তো অ্যাপ্লিকেশনটা করতেছি, তো এই অ্যাপ্লিকেশনে আমি তোমার নামটা দিতে চাচ্ছি, যেহেতু আমি তোমার কাজের প্রতি ইন্টারেস্টেড এবং আমি তোমার সাথে কাজ করতে চাই। এভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। জি ভাই, আরেকটা হচ্ছে যে ভাই আপনার আপনার তো ফিশারিজ, তো একই ফিল্ড যেহেতু, আপনার যদি মেইল অ্যাড্রেস বা মানে মিনিমাম একটা যোগাযোগের কোনো সিস্টেম থাকতো তাহলে ভালো হতো আর কি। আপনারা যে কেউই আমি মেলটা আপনারা যে কেউই আপনারা মেল করতে পারেন যে কোনো হেল্পের জন্য। আই ট্রাই মাই বেস্ট, মানে যে কোনো ফিল্ডের সমস্যা নেই, ভাই যে আপনার কোনো। মানে ফ্রি টাইম কখন মেইল করলে আপনাকে পাওয়া যাবে? এখন মেল আপনি মেল আসবে, মেল আমি দেখবো, দেন আমার সময় মতো আমি রিপ্লাই দেবো, এখন মানে এটা কোনো ব্যাপার না। জি জি, ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, শুভ বলো। জি ভাই, আমি হচ্ছে শরীফুল ইসলাম শুভ, এখন হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ, হ্যাঁ হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। হ্যাঁ হ্যাঁ, আহ, sir, বলো। কিন্তু আমি হচ্ছে এখন থিস করতেছি হচ্ছে এনভায়রনমেন্টের ওয়াটার নিয়ে, যেটা হ্যাঁ হচ্ছে ল্যান্ড ইজ ল্যান্ড কভারটা নিয়ে। আপনি হ্যাঁ হয়তো এটা বলছিলেন, আপনার সাথে এটা একটু মিলে গেছে যে কথাটা আর কি। হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন যেটা করতেছি ল্যান্ড ইজ ল্যান্ড কভারে, সেটা হচ্ছে আমরা স্পেসিফিক কয়েকটা প্লেসের হচ্ছে এলওএলসি, ইরোশন আর হচ্ছে ওয়াটার কোয়ালিটি, এই হ্যাঁ, 3টা জিনিস হচ্ছে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন আমরা কোনটার উপর প্রাধান্য দিব? আমরা আমাদের মূল কাজটা থাকবে হচ্ছে এই যে আমরা যে জোন ভিত্তিক কাজগুলো করব, সে জোনের হচ্ছে এই 3টা সেগমেন্ট বের করা, প্লাস আমরা প্রেডিকশন করাটা আর কি। এখন আমরা যে কোনো একটা দিকে হচ্ছে আমরা ফোকাস হতে যাচ্ছি, যে ওটাকে প্রায়োরিটি দিয়ে আমরা জোনগুলো সিলেক্ট করবো বা লোকেশনটা সিলেক্ট করবো। কারণ এই 3টা জিনিসটা একই সেম লোকেশনে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। আমি এটা যদি আসলে এলওএলসি পাই, মানে ইরোশনটা পাই হ্যাঁ না। আমি বুঝতে জি, পারছি তো।
আসলে এগুলো তো মানে এভাবে তো শর্টলি আনসার দেওয়া যায় না আসলে, যে মানে আপনি কি করবেন না করবেন। তো এগুলো সময় লাগবে আসলে, মানে ধরেন যে আপনি মানে আমি এটা শর্ট আনসার এই মুহূর্তে দিতে পারবো না, কারণ হয়তোবা দিলে আপনি ভুলভাবে মেসেজটা নিবেন আমার আর কি। আমি কি এই বিষয়ে আপনার সাথে পরবর্তীতে কথা বলতে পারি, অথবা পরবর্তীতে আপনি ইমেল করতে পারেন, আপনি আপনার কোশ্চেনটা কি দেন, আই ট্রাই টু রিচ আউট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে মেইল করবো তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো রাজন, আমাদের সময় মনে হয় হয়ে গেছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি মনে হয়। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, যে আপনি এই অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করে ভাই সেশনটা নিলেন। তো থ্যাংক ইউ। ভাই হ্যাঁ, ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল যে মানে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের যে অনেকগুলা দেখা যায় অ্যাড দেয় ইউনিভার্সিটি থেকে প্রফেসররা, তো আসলে হ্যাঁ। ওগুলার মানে ইজি অ্যাক্সেস এর কি কোনো মানে প্ল্যাটফর্ম আছে যে এখানে হয়তো বা পাওয়া যায়, বা এরকম দুই একটা প্ল্যাটফর্ম যদি বলে দিতেন, লিঙ্কডইন এর কোনো পেজ বা কিছু এরকম? আমি যেটা দেখি যে ইউএস এর ক্ষেত্রে আপনার মানে স্পেসিফিক ফিল্ডের প্রফেসরদের সবারই টুইটার আছে। তো টুইটারটা তারা খুবই ভালো ইউজ করে। টুইটার একটা অ্যাকাউন্ট করতে পারেন, সেখানে তারা সার্কুলার গুলো দেয় মাঝে মাঝে। জি। আহ আপনার এদের মানে বিশেষ করে এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, এগুলোর জন্য আপনার আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের জব সার্ভিস একটা ইয়ে আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ওয়াটার কোয়ালিটি, এগুলোর জন্য এখানে আপনারা যদি, আমি লিঙ্কটা দিছি, এখানে যদি মানে আপনার অ্যালার্ট করে রাখেন ইমেইলে, তাহলে আপনার প্রতিদিনই সার্কুলার গুলো পাবেন আর কি। এগ্রিকালচারের মাঝে মাঝে ওয়াইল্ড ফায়ার, তারপরে জিআইএস এর সার্কুলার গুলো মাঝে মাঝে এখানে দেয় এরা। মিয়াদ লিঙ্কটা। লিঙ্কটা আমি চ্যাটে দিচ্ছি এখানে। জি ভাই, থ্যাংক ইউ। ইকোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকা তো দেখতে পারেন। ইকোলজিক্যাল সোসাইটি।